হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের বাংলা ক্লাসে। এবং আজকের বাংলা ক্লাসটা ক্লাস 8 স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের অনেকেরই বার্ষিক পরীক্ষা প্রায় শেষ এবং এরপরে তোমরা বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে। এবং এই বৃত্তি পরীক্ষায় তোমরা অনেকেই অংশগ্রহণ করছো এবং অনেকেই চাও এই বৃত্তি পরীক্ষায় ভালো করতে, এবং এটা কিন্তু খুবই তোমার প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা হবে। সুতরাং তোমাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে এবং এই প্রস্তুতির ফলাফল তোমার পরীক্ষায় গিয়ে দিতে হবে এবং লিখতে হবে খুব সুন্দর করে। এবং সেটার জন্যই আজকে কিন্তু আমাদের এই ক্লাসটা, এবং আজকের ক্লাসটাতে আমরা চেষ্টা করব বাংলাতে তোমাদেরকে একটু সহযোগিতা করতে। বাংলাতে যে সকল জিনিসগুলো গুরুত্বপূর্ণ, আজকে আমরা পড়ব গদ্য, পরে আমাদের কবিতা পড়ব, আনন্দপাঠ পড়ব, ব্যাকরণ পড়ব, নির্মিত অংশ পড়ব। সো প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আমাদের এই ফ্রি ক্লাসগুলোতে তোমাদেরকে পড়িয়ে দিব। সো অনেকেই বলছো ভাইয়া অন্যান্য সাবজেক্ট ক্লাস কি হবে না? ইয়েস, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হবে। গতকাল কিন্তু আমরা আমাদের লঞ্চিং লাইভে তোমাদেরকে জানিয়ে দিয়েছি বাংলা, ইংরেজি, তোমরা তোমাদের সায়েন্স, তারপর হচ্ছে বিজিএস, এই প্রত্যেকটা সাবজেক্টের এবং ইভেন ম্যাথ পর্যন্ত তোমরা কিন্তু আমাদের এই কোর্সটাতে পাবে বা এই ফ্রি ক্লাসগুলোতে পাবে। সো এই ফ্রি ক্লাসগুলোতে কিন্তু তোমাদের প্রতিদিন 5:30টায় এবং রাত 8টার সময় আমাদের ক্লাসগুলো হবে। এবং আজকে তোমাদের আরেকটা ক্লাস আছে রাত 8টায়, এবং এখন আমি নিচ্ছি বাংলা ক্লাস। সো কে কে জয়েন হয়েছো আমার সাথে, আমি তোমাদেরকে একটু তোমাদের নামগুলো একটু পড়ে ফেলি, আমাকে একটু জানাবে যে কে কোথা থেকে তোমরা জয়েন করলাম। আমার সাথে যুক্ত হয়েছে, আমি দেখতে পাচ্ছি নাবা যুক্ত হয়েছে, আমার সাথে যুক্ত হয়েছে নীলাদ্রি, যুক্ত হয়েছে আমার সাথে রহমত, আমার সাথে আরও যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি বিধান মজুমদার, রূপক যুক্ত হয়েছে আমার সাথে, মাইমুনা আক্তার সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমার সাথে যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি রোজিনা আক্তার, যুক্ত হয়েছে আমার সাথে নাবা, তারপর হচ্ছে হুমায়রা বিনতে আলম, সাকিব বিন ইকবাল, তারপর হচ্ছে শিহাব যুক্ত হয়েছে। সো তোমরা অনেকেই যুক্ত হচ্ছ আমার সাথে এখনো পর্যন্ত। সো আমাকে একটু ফার্স্টে তোমাদের কিছু কাজ একটু করতে হবে, সেটা হচ্ছে তোমরা মূল বইটা বের করবা, মূল বইটা বের করতে পারো এবং একটা খাতা কলম তোমাদের কাছে রাখতে পারো, যাতে করে আমি যখন ইম্পর্টেন্ট টপিক দাগিয়ে দিব ওই ইম্পর্টেন্ট টপিকটা তোমরা দাগিয়ে নিবে, ঠিক আছে? সো সবাই একটু ফার্স্টে আমাকে কমেন্টে জানাবা রেডি কিনা তোমরা। এবং আজকের লাইভটা তোমাদের একটু শেয়ারও করে দিতে পারো, তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে তোমাদের প্রোফাইলে তোমরা শেয়ার করে রাখতে পারো। শেয়ার করলে পরবর্তীতে বাংলা তুমি যদি আরেকবার একটু রিভিশন দিতে চাও, সেক্ষেত্রে তুমি কিন্তু 2x স্পিড দিয়ে, ঠিক আছে, স্পিডটা একটু বাড়িয়ে তুমি কিন্তু দ্রুত এই ক্লাসটা আরেকবার তখন করে নিতে পারবা। সো এটা তোমার যদি তুমি শেয়ার দিয়ে রাখো তোমার প্রোফাইল থেকে সহজে কিন্তু তুমি খুঁজে পাবে। যারা যারা শেয়ার দিয়েছো লাইভটা, তারা আমাকে কমেন্টে জানাতে পারো যে ভাইয়া শেয়ার করে ফেলেছি, আমি তারপর কিন্তু আমাদের ক্লাসটা শুরু করে দিব। আজকে কি পড়ছি ভাইয়া? আজকে আমরা বাংলা পড়ছি। আজকে আমরা পড়ছি বাংলা, এবং বাংলার আমরা পড়ব গদ্য। আজকে আমরা পড়ব বাংলা, বাংলা প্রথম পত্র পড়ব। সো আমি তোমাদের ক্লাসটা এক্ষুনি শুরু করব। আমাদের বহু নির্বাচনী আছে, সিকিউ আছে পিছনে, ওটা আমরা তোমাদেরকে পড়িয়ে দিব। বাট তার আগে আমাকে একটু বলো কারা কারা লাইভটা নিজের প্রোফাইলে শেয়ার দিয়েছো, অথবা লাইভটা তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ এবং রেডি কিনা তোমরা। ইয়েস ভাইয়া, শেয়ার দিয়ে দিয়েছি ভাইয়া, ক্লাসটা পরে করব, ঠিক আছে, পরে করলেও সমস্যা নাই, তুমি লাইভটা শেয়ার করে তোমার প্রোফাইলে রাখতে পারো, এবং সেক্ষেত্রে পরে কিন্তু তোমাকে লাইভটা আবার দেখে নিতে হবে, ঠিক আছে? সাদিয়া ইসলাম, শিউলি ভাইয়া, আমার বন্ধুদেরকে মেনশন দিব। ইয়েস, শিউলি এবং সিমি, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন করতে পারো এবং তাদের কাছে ওই যে পৌঁছে দিতে পারো যারা কিনা বৃত্তি দিচ্ছে। তোমরা তো জানো কি না, যারা তোমরা বৃত্তি পরীক্ষা দিবে তোমাদের স্কুলে, তোমার অন্য স্কুলের বন্ধুরা, তাদের কাছেও লাইভটা তুমি শেয়ার করতে পারো। কারণ বাংলা গদ্যের আজকে এক ক্লাসে গদ্যের সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সিকিউ আমরা কভার করব। এবং ইনশাআল্লাহ কমন, তোমরা অনেকে বলো ভাই কমন পাবো কিনা, পরীক্ষাটা কঠিন হবে কিনা। কমন পাওয়ার সম্ভাবনাও আছে, কারণ আমরা কিন্তু প্রশ্নগুলো এনেছি সবই ম্যাক্সিমামই বোর্ড প্রশ্ন, অর্থাৎ এর আগে বৃত্তি পরীক্ষায় এসেছে এরকম প্রশ্ন, ঠিক আছে? মুসাইব, আমার কথা মনে আছে ভাইয়া? ইয়েস মুসাইব, তোমার কথা মনে আছে। আমার অনলাইন ব্যাচের স্টুডেন্টরাও আছে দেখতে পাচ্ছি আমি। স্যার শেয়ার করে দিয়েছি, ভেরি গুড। রহমত, ফাইরু শেয়ার করেছে, মাহি বলছে শেয়ার করে ফেলছি, আফরোজা নিপা ভাইয়া ভিডিওটা শেয়ার করে ফেলছি। রিদওয়ান বলতেছে পরে দেখতে পারবো কিনা। হ্যাঁ, পরে তুমি দেখতে পারবা, তুমি যদি ক্লাসটা হচ্ছে শেয়ার করে তোমার প্রোফাইলে রেখে দাও, ঠিক আছে? চলো তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। আর আজকের ক্লাসের টার্গেট হচ্ছে যতগুলো এমসিকিউ আছে আমার সাথে প্র্যাকটিস করবা শেষ পর্যন্ত, ঠিক আছে? লাস্ট পর্যন্ত প্র্যাকটিস না করলে কিন্তু তুমি বুঝতে পারবা না যে তোমার প্রস্তুতি কতটা ভালো, ঠিক আছে? সো আমাদের ক্লাসটা আমরা শুরু করে দেই।
চলো প্রথমে আমাদের অতিথির স্মৃতি। অতিথির স্মৃতি কি গুরুত্বপূর্ণ? ইয়েস, অতিথির স্মৃতি থেকে প্রতি বছরই প্রশ্ন আসতে দেখা যায় এবং এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী পাবা। সৃজনশীলও পাওয়ার চান্স আছে, বাট বহু নির্বাচনীটা তুমি অনেক বেশি পাবা এই গল্পটা থেকে, কারণ এখানে অনেক অনেক এমসিকিউ আছে। সো ফার্স্ট প্রশ্ন, পাখি চালান দেওয়া কাদের ব্যবসা? পাখি চালান দেওয়া কাদের ব্যবসা, এটা আমরা কোথায় পড়েছিলাম? আমরা পড়েছিলাম কিন্তু অতিথির স্মৃতিতে একটা পাখি 2 দিন অনুপস্থিত ছিল। পাখিটার নাম কি মনে আছে? পাখিটার নাম কি তোমাদের মনে আছে? সো ওই পাখিটা 2 দিন অনুপস্থিত ছিল। তখন লেখক চিন্তা করতেছিল যে আচ্ছা, প্রতিদিন তো এই পাখিটা আসে, কিন্তু আজকে আসলো না কেন? তখন বলে যে একদল লোক, এখানে যে উত্তরটা আছে সেই উত্তরের লোক, ওরা পাখি শিকার করবে এবং শিকার করে ফেলে, কারণ পাখি চালান দেওয়া ওদের ব্যবসা। এখন ওরা কারা? ওরা কারা? এটা ঢাকা বোর্ডের প্রশ্ন। 2019 সালে যখন পরীক্ষা হয়েছে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন। সো এখানে উত্তরটা কি হবে? এগুলো কি পেইড ব্যাচে পড়িয়েছেন? ইয়েস, আমাদের পেইড ব্যাচের বাচ্চারা কিন্তু এগুলা অনেক আগেই পড়েছে এবং আজকে তারা এখানে পড়ছে এবং তারা এটা রিভিশন করবে। ভাইয়া ক্লাসটা কয় ঘন্টা হবে? তোমাদের গদ্য শেষ করতে আমার যত সময় লাগে আমি গদ্য ততক্ষণ ধরেই তোমাদেরকে পড়াবো। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমাদের এই ফ্রি ক্লাসটা, বাট এই 1.5-2 ঘন্টায় আমাদের বাংলা ফার্স্ট পেপার সব ক্লিয়ার হয়ে যাবে। সো এটার উত্তর কি হবে? পাখি চালান দেওয়া হচ্ছে ব্যাধের ব্যবসা। এই ব্যাধ, তারা হচ্ছে মূলত পাখি শিকার করে এবং চালান দেয়। এটা বলেছিল বেনেবৌ পাখিকে দিয়ে। বেনেবৌ কোন পাখিকে দিয়ে বলেছিল? বেনেবৌ। এই বেনেবৌ পাখি ছিল, ওরা অনুপস্থিত ছিল, ওরা 2 দিন আসে নাই। 2 দিন যেহেতু আসে নাই, লেখক চিন্তা করছে যা ওদেরকে কেউ শিকার করে নিয়ে গেল কিনা। সো এই জন্য এই প্রশ্নটা তোমাদেরকে মনে রাখতে হবে এবং এই তথ্যটা মনে রাখতে হবে। উত্তর হচ্ছে ব্যাধের। ঠিক আছে, তোমাদের লাইফটা আমিও একটু শেয়ার করে রাখি, যাতে করে আমার কোনো স্টুডেন্ট যদি আমাকে বলে স্যার বাংলা সাজেশন দেন, যাতে করে আমি তাকে এই বাংলা ক্লাসের লিঙ্কটা ফরওয়ার্ড করে দিতে পারি। তোমাদের ক্লাসটা একটু শেয়ার করে রাখি আমি, একটু অপেক্ষা করো। 10 মিনিট স্কুলের পেজে গিয়ে আমি তোমাদের লাইফটা শেয়ার করে দিলাম। ওকে, তোমাদের লাইফটা আমিও শেয়ার করে দিলাম, যাতে করে আমার স্টুডেন্টদেরকে পরবর্তীতে আমি এটা আবার সাপ্লাই করতে পারি বা দিয়ে দিতে পারি যে ভাইয়া আমি তো ক্লাসটা পাই নাই, আমাকে আপনি দেন। সো ক্লাসটা তখন আমি দিয়ে দিতে পারি। তোমাদের মতো আমার মতো তোমরাও চাইলে লাইফটা শেয়ার করে রাখতে পারো। চলো দ্বিতীয় প্রশ্ন চলে যাই। অতিথি স্মৃতি গল্পে লেখকের সবচেয়ে দুঃখ হতো যাকে দেখে, সে কে? অতিথি স্মৃতি গল্পে কিন্তু লেখক অনেকগুলো মানুষকে জানালে দিয়ে দেখতেন। কাদেরকে দেখতেন মনে আছে? প্রথমে এসে হচ্ছে মধ্যবয়সী তোমার একটা মেয়েকে দেখছিল, বেরি বেরি রোগের আসামিদেরকে দেখছিল, মনে আছে? বেরি বেরি রোগ, এটা একটা রোগ যাদের পা ফুলে যায়। এই বেরি বেরি রোগের আসামিদেরকে তারা দেখে, আসামি না, রোগের আসামি বলতে বোঝানো হয়েছে যে এই রোগে আক্রান্ত মানুষ। তাদেরকে দেখে কি সব থেকে বেশি দুঃখ হতো? না, বৃদ্ধদেরকে দেখতো যারা সন্ধ্যার আগে ফিরে আসতো। তারপর একটা মেয়েকে দেখেছিল যার কোলে 3টা বাচ্চা, কোলে 3টা বাচ্চা না, তার সাথে 3টা বাচ্চা ছিল। মেয়েটা দেখতে একদম নির্জীব, ফ্যাকাশে ছিল তার চেহারা। সো কাকে দেখে সব থেকে বেশি দুঃখ হতো এই মানুষগুলোর মধ্যে? পা ফুলো অল্পবয়সী একদল মেয়ে, একটি দরিদ্র ঘরের মেয়ে, বাত ব্যাধিগ্রস্ত বৃদ্ধ ব্যক্তি যারা সন্ধ্যার আগে ফিরতো তারা, নাকি একটি শক্তি সামর্থ্যহীন কুকুর? কাকে দেখে তার সব থেকে বেশি আফসোস লাগতো, দুঃখ লাগতো? উত্তরটা হচ্ছে এই যে দরিদ্র ঘরের মেয়েটা, যার চেহারা ছিল ফ্যাকাশে, যার কোলে ছিল 3টি বাচ্চা। এগুলো কিন্তু মনে রাখতে হবে, 3টা বাচ্চা তার সাথে ছিল একটা, এবং সব থেকে ছোটটা ছিল তার কোলে। ওই মেয়েটাকে দেখে দরিদ্র ঘরের, যার বয়সও বলে দিয়েছিল লেখক, কিন্তু বয়সও বলছে, বয়স কত? 25-26 না, 24-25 বছর তার বয়স। এটা থেকেও প্রশ্ন আসে যে দরিদ্র ঘরের মেয়েটার বয়স কত ছিল? 24-25। সো এটাও তোমরা মনে রাখতে পারো, রাজশাহী বোর্ডের যারা আছো এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ বেশি। সো 3টা বাচ্চা এবং 24-25 বছরের ওই মেয়েটিকে দেখে লেখকের সব থেকে বেশি দুঃখ হতো, একটি দরিদ্র ঘরের মেয়ে। পেরেছি? অভি আহমেদ লাইভ শেয়ার করে দিয়েছো, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, পরীক্ষা শেষ, বাংলা সাজেশন দিচ্ছেন। দেখো ফাইনাল পরীক্ষা শেষ বা বৃত্তি পরীক্ষা তো 28 তারিখ থেকে। সো পরীক্ষা শেষ হয় নাই, তোমাদের বৃত্তি পরীক্ষাটা তোমরা যারা দিবা তাদের জন্য আজকের এই ক্লাসটা। আচ্ছা, মালি বউ কেন কুকুরটিকে তাড়িয়ে দেয়? তোমরা কিন্তু জানো যে মালি বউ যে ছিল সে হচ্ছে কুকুরটাকে তাড়াই দিত, সে সহ্য করতে পারতো না। সো এখানে হচ্ছে খাবারে ভাগ বসাবে বলে,
কামড়াবে বলে, দেখতে কুৎসিত বলে, ঘেউ ঘেউ করতে বলে। কুকুর তো ঘেউ ঘেউ করে, বা এটা কিন্তু আমার কুকুরটিকে তাড়িয়ে দেওয়ার কারণ ছিল না। কারণ হচ্ছে কুকুর যে খাবারটা খাবে, যে অতিরিক্ত খাবারটা, এই অতিরিক্ত খাবারের অংশীদার ছিল হচ্ছে এই মালি বউ। সে হচ্ছে অতিরিক্ত খাবারের অংশীদার ছিল, এই জন্য আমাদের কুকুরটিকে সে সহ্য করতে পারতো না। ভাইয়া পরীক্ষা শেষ, পরীক্ষা শেষ, এটা তো বৃত্তি পরীক্ষার জন্য আমরা পড়ছি। আমাদের যাদের বৃত্তি পরীক্ষা আসতেছে তাদের পরীক্ষা তো শুরুই হয় নাই। তো তোমাদের ফাইনাল পরীক্ষা শেষ আমি জানি, আমি তোমাদেরকে পড়াই, আমি তো জানি, বাট তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য কিন্তু আমাদের আজকে ক্লাসটা। আচ্ছা, সো মালিবু কেন কুকুরটিকে তাড়িয়ে দেয়? তাড়িয়ে দিচ্ছিল হচ্ছে খাবারে ভাগ বসাবে বলে। এটা 2টা বোর্ডে আসছিল। সো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, কাকে দেখে লেখকের সবচেয়ে দুঃখ হতে, আমরা একটু আগে পড়ছি, এটা হচ্ছে ওই যে দরিদ্র ঘরের মেয়ে। এটা 2-3টা জায়গায় 2-3 ভাবে আসে, শব্দ পরিবর্তন করে প্রশ্নটা বারবার আসছে। সেই জন্য আমরা আরো একবার এই প্রশ্নটা কুমিল্লা বোর্ডের থেকেও আমরা এই প্রশ্নটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী কোনো সমস্যা নাই, তোমরা তোমাদের বৃত্তির জন্য বাংলা পড়লে এগুলা পড়তে পারো। অতিথি স্মৃতি গল্পে কোন পাখিটি সবচেয়ে ভরে ওঠে? একটু আগে বলছি, এই পাখিদেরকে নিয়ে প্রশ্ন পাবা। বেনেবউকে নিয়ে প্রশ্ন পাবা, তারপর দোয়েলকে নিয়ে প্রশ্ন পাবা। কোন পাখিটা আগে আসে, কোন পাখিটা পরে আসে, কোন পাখি না আসার কারণে লেখক চিন্তিত হতো, এটা আমি একটু আগেই বলছি, বেনেবউ পাখি। সো সব থেকে ভরে উঠতো কোন পাখিটা লেখক দেখতো, সব থেকে ভরে উঠতো কোন পাখি? তোমাদের থেকে একটু উত্তর নেই তো। মোহাম্মদ নূর বলতেছে ভাইয়া সি হবে, ফারজানা তানিয়া বলতেছে সি হবে, আব্দুল্লাহ জালিল বলতেছে ভাইয়া সি হবে, শালিক বলতেছে না, শালিক তো হবে না, 5 নাম্বার তো সি হবে না, একটু চিন্তা করো। 5-এর অ্যান্সার বলতেছে শ্যামা, না শ্যামাও হবে না, ঠিক করে চিন্তা করো। উত্তর হবে হচ্ছে দোয়েল পাখি। মনে নাই? দোয়েল পাখিটা সবার আগে আসে। 2টা তথ্য মনে রাখো, দোয়েল পাখি সবার আগে আসে, বেনেবউ পাখি একটু দেরি করে আসে। দোয়েল পাখি সবার আগে আসে, বেনেবউ পাখি সব থেকে দেরি করে আসে, এবং বেনেবউ পাখি 2 দিন অনুপস্থিত ছিল, হলুদ রঙের বেনেবউ, এটাও মনে রাখতে পারো। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে দোয়েল। বুঝতে পারছি সবাই? কারেক্ট অ্যান্সার হচ্ছে দোয়েল। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, এবার আমরা যাই পরবর্তী প্রশ্নে। অতিথি স্মৃতি গল্পের লেখকের দেখা পীড়িতরা কোন শ্রেণীর গৃহস্থ ঘরে? তারা কি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত নাকি উচ্চ মধ্যবিত্ত? এটা একটু জ্ঞানমূলক প্রশ্ন, এটা মনে রাখতে হবে। ক্লাস নোট কোথায় পাবো? ক্লাস নোট তো আমি মুখে বলতেছি, তোমাদের আজকে দেখবা প্রত্যেকটা এমসিকিউর সাথে বিভিন্ন আনুষঙ্গিক তথ্য দিয়ে দিচ্ছে, যেগুলো থেকে প্রশ্ন আসে, সেটা তোমাকে নিজেকে লিখে ফেলতে হবে। এই জন্য বলছি খাতা কলম নিয়ে রেডি থাকবা। ভাইয়া সবকে এমসিকিউ পড়াবেন না, এমসিকিউ এর পর সিকিউ আছে, সিকিউ পাবা, সিকিউটা লাস্টে পড়বো আমরা। বাট এমসিকিউ অনেক প্রশ্ন আছে যেগুলো পরীক্ষার জন্য লাগবে। এক ক্লাসে শেষ করতেছি তো, সো আগে এমসিকিউ শেষ করতে হবে। এটা হচ্ছে পীড়িতদের মধ্যে কোন শ্রেণীর গৃহস্থ ঘরের? তারা হচ্ছে মিডল ক্লাস, মধ্যবিত্ত ক্লাস, মধ্যবিত্ত শ্রেণী। ঠিক আছে, এটা হচ্ছে মধ্যবিত্ত ঘরের ছিল, যারা হচ্ছে পীড়িত, এবং এদেরকে দেখেও লেখকের খারাপ লাগতো। আচ্ছা, 7 নাম্বার, অতিথি স্মৃতি রচনায় প্রকাশ পেয়েছে প্রকৃতি প্রেম। এটা অনেকবার আসছে, প্রকৃতি প্রেম, ধর্মনিষ্ঠা, দায়িত্বশীলতা, জীব প্রেম। আমরা দেখছি যে অতিথি স্মৃতি গল্পে মূলত কি থাকে? মূলত লেখক একটা কুকুরকে নিয়ে খুব বেশি তার প্রতি তার স্নেহ মমতা এগুলো তার জেগে উঠে, এবং ওই কুকুরটাকে সে নিজের আত্মীয়র মতো করে সে চিন্তা করেছিল, তাই না? তো আমরা এটা খুব সহজে বুঝতে পারতেছি, এটা হচ্ছে জীব প্রেম। ঠিক আছে, ইউটিউবের ওরা খুব দেখতেছি, ইউটিউবে যারা ক্লাস করতেছে ওরা খুব বলতেছে সঠিক উত্তরগুলো খুব দ্রুত দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ফেসবুকের ওরা এখনো 5 নাম্বারের উত্তর দিচ্ছে, আমরা সাথে আছি। এটার উত্তর হচ্ছে জীব প্রেম। চলো 8 নাম্বারে চলে যাব। অতিথি স্মৃতি গল্পে কে বকশিস পেল না? কে বকশিস পায় নাই? মালির বউ, কলি, মালি নাকি অতিথি? এই অতিথি মানে হচ্ছে কুকুরটা। অতিথি স্মৃতি গল্পে বকশিস কে পায় নাই? লেখক যখন তার ডিম ফুরিয়ে গেলে, সে তো বায়ু পরিবর্তনের জন্য আসছিল, সো তার ডিম ফুরিয়ে গেলে সে যখন ফিরে যাচ্ছিল স্টেশনে, যখন তাকে এগিয়ে দেওয়া হলো, এই এগিয়ে দেওয়ার পরে যারা চাকর ছিল, যে মালি ছিল, মালির বউ ছিল, যে কুলি ছিল, সবাই কিন্তু বকশিস পেয়েছিল, টাকা পেয়েছিল। পায়নি কে? কুকুরটা। তার মানে এটা হবে হচ্ছে অতিথি। পারতেছি সবাই? ভাইয়া আমি সব উত্তর পেরেছি, আমার নামটা নেন।
ঠিক আছে, সব উত্তর পারলে তুমি ইনশাল্লাহ বৃত্তি পরীক্ষা ভালো করবা। আর দেখো বৃত্তি পরীক্ষায় কেন তোমাদেরকে বারবার বলতেছি যে ভাই ক্লাসগুলো করো, কারণ বৃত্তি পরীক্ষা কিন্তু শুধু A+ পেলে হয় না। তুমি A+ পাবা, তোমার মতো A+ আরো 50 জন পাবে, 100 জন পাবে, 1000 জন পাবে, তাই না? তো তোমার এখানে 1 মার্ক, হাফ মার্ক, এই একটা MCQ তোমার বৃত্তি পরীক্ষার রেজাল্ট ঘুরাই দিতে পারে। সেই জন্য প্রত্যেকটা জিনিসই খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং একবার না, বারবার পড়তে হবে। আমি তোমাকে এখন একবার পড়াচ্ছি, তোমাকে আবার পড়তে হবে পরে। এই জন্যই বলছি লাইভটা তোমরা শেয়ার করে তোমাদের প্রোফাইলে রেখে দিতে পারো চাইলে। কি হবে এর উত্তর? কুকুর। চলো পরেরটায় যাই। অতিথি স্মৃতি রচনায় লেখকের সাথে অতিথি রূপী কুকুরের কি ধরনের সম্পর্ক গড়ে উঠেছে? স্নেহপ্রীতির, দায়িত্বশীলতার, সম্পর্ক সূত্রের, মহত্ব প্রদর্শনের। সম্পর্ক সূত্রের হবে না, মহত্ব প্রদর্শনেরও হবে না, কারণ লেখক তো মহত্ব প্রদর্শন করতে চায় না, সে আসলেই কুকুরটার সাথে একটা কানেকশন, একটা ভালোবাসা ফিল করছে। সো এটা হচ্ছে স্নেহ প্রীতির। এটা দায়িত্বশীলতারও হবে না, দায়িত্ব তো সে নেয় নাই। দায়িত্ব যদি সে নিতে পারতো তাহলে তো সে কুকুরটাকে মালিবউয়ের হাত থেকে বাঁচাতে পারতো। এই অনুধাবনমূলক প্রশ্নগুলো কিন্তু আমরা ভুল করে ফেলি। সো এটা দায়িত্বশীলতার হবে না, তার কারণ লেখক কিন্তু তাকে বাঁচাতে পারে নাই। সো কারেক্ট অ্যান্সারটা হবে হচ্ছে স্নেহ এবং প্রীতি বা ভালোবাসার এটার সম্পর্ক তাদের মধ্যে গড়ে উঠেছিল। আচ্ছা 10, অতিথি স্মৃতি গল্পে মালিনীর প্রতি কাদের দরদ বেশি ছিল? এই যে মালিনী, সে যে কুকুরটাকে তাড়ায় দিত, কাদের প্ররোচনা এটা পারত, কাদের সাহায্যে এটা পারত, এটা কিন্তু স্পষ্ট ছিল গল্পে। সেটা হচ্ছে চাকররা যারা ছিল, এই চাকররা তাকে সহযোগিতা করত। প্রতিবেশী হবে না, লেখক সহযোগিতা করতো না, কুকুর তো করতোই না। সেটা হচ্ছে চাকরদের। এটা যশোর বোর্ড, ঠিক আছে, যশোর বোর্ড 2017-এর প্রশ্ন। কারেক্ট অ্যান্সার হচ্ছে চাকরদের সহযোগিতায় মালিবউ। মালিবউ ছিল অনেক শয়তান, হ্যাঁ, মালিবউ নিজে খাবারগুলো খাবে, কুকুরকে দিবে না, এই জন্য সে হচ্ছে কুকুরকে তাড়িয়ে দিত। এবং সে এগুলো করতে পারতো কাদের সহযোগিতায়? চাকরদের সহযোগিতায়। বুঝতে পারছি সবাই? ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে না বলো? আমারও বেশ কিছুটা ঠান্ডাই লাগছে। একটু তোমরা এই পরবর্তী প্রশ্নের উত্তরটা দিতে লাগো। 11 নম্বর প্রশ্ন কি আছে? প্রশ্ন, অতিথি স্মৃতি গল্পের মূল নাম কি? এটা থেকে প্রশ্ন আসে। দেখো কুমিল্লা বোর্ড থেকে, বোর্ডে ওরা 2 বার এই সেম প্রশ্ন দিয়েছে, পুরো 2 বার ওরা এই সেম প্রশ্ন দিয়েছে যে অতিথি স্মৃতি গল্পের মূল নাম কি? মূল নাম হচ্ছে আমাদের লাইনের প্রথমে দেওয়া ছিল, কিন্তু মূল নাম কিন্তু আমাদের লাইনের প্রথমে দেওয়া ছিল। কি ছিল মনে আছে? দেওঘরের স্মৃতি। দেওঘরে আসছে বায়ু পরিবর্তনের জন্য, আমরা পড়ছি না? লেখক কেন আসছে তোমার দেওঘরে? বায়ু পরিবর্তনের জন্য, মানে পরিবেশ পরিবর্তনের জন্য। রোগ হয়েছে, সো চিন্তা করছে যে আমি একটু বায়ুটা পরিবর্তন করি, দেখি রোগটা ঠিক হয় কিনা। সো এটার নাম হচ্ছে দেওঘরের স্মৃতি। ওই ঘরটার নাম কিন্তু দেওঘরও ছিল। সো দেওঘরের স্মৃতি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছি সবাই? সাড়ে 8টায় ক্লাস, সো ওই জন্য তোমাদের কিন্তু আজকে 8টা আরেকটা ক্লাস আছে, ঠিক আছে? সে 8টার ক্লাসটাও সবাই করবা, এটাও কিন্তু বৃত্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ম্যাথ ক্লাস। আচ্ছা, দেওঘরের স্মৃতিটা আমরা পারলাম। কিসের কারণে শরৎচন্দ্রের কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে? কবি পরিচিতি দিয়ে তোমরা বারবার বলো ভাইয়া কবি পরিচিতি থেকে কি প্রশ্ন আছে কিনা? কবি পরিচিতি থেকে কোন কোন প্রশ্ন আছে এগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। সো এগুলা আজকে যারা পারো না লিখে নাও, মুখস্থ রাখো, যেটা ইচ্ছা করো, বাট এগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? ওয়ালিউল্লাহ জিজ্ঞেস করছে ময়মনসিং এর বোর্ডের কারা কারা আছো? যারা যারা ময়মনসিং বোর্ডের আছো হাত উঁচু করো, কমেন্টে লিখো। তোমার ময়মনসিং বোর্ডের অনেকেই দেখতেছে ক্লাস করতেছে আমার এখানে। স্যার আপনাকে শীতের পিঠার দাওয়াত দিলাম। শীতের পিঠার দাওয়াত দিয়েছো? ইয়াস, ঠিক আছে। দাওয়াত দিলে তো তোমার বাসার ঠিকানাও দিয়ে দিতে হবে। না থাক, বাসার ঠিকানা দেওয়ার দরকার নাই, বাসার ঠিকানা দিলে পরে দেখা যাবে কমেন্টে সবাই চলে গেছে তোমার বাসায়, ঠিক আছে? এটার উত্তর আমরা দেখি। কিসের কারণে শরৎচন্দ্রের কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে? পিতৃবিয়োগ, মানে তার বাবা মারা গিয়েছিল কিনা, দারিদ্র্যের কারণে কিনা, জীবিকার সন্ধানে কিনা, কিংবা রেঙ্গুন গমনের কারণে কিনা। এটার এমসিকিউ কয়টা এমসিকিউ করাবেন? প্রায় 90টা, 80টার মতো মনে হয় এমসিকিউ আছে। আমরা আজকে 80টা এমসিকিউ করবো, যেগুলো গদ্যের সব থেকে গুরুত্বপূর্ণ। বৃত্তি এক্সাম কবে? 28 তারিখ থেকে, ডিসেম্বরের 28 তারিখ। এটার উত্তর হচ্ছে দারিদ্রতার কারণে। গরিব ছিলেন, টাকা পয়সা ছিল না, এই কারণে তিনি কলেজ শিক্ষা কমপ্লিট করতে পারেনি। বুঝতে পারছি?
399, 400 জন আছো তোমরা লাইভে আজকে, ভেরি গুড ভেরি গুড। সবাই এখনো পর্যন্ত যারা লাইভ শেয়ার করো নাই, লাইভ শেয়ার করে রাখতে পারো এবং তোমার প্রোফাইলেও রেখে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, বাত ব্যথিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে? বলছিলাম না বাত ব্যথিগ্রস্ত, এরাও ইম্পর্টেন্ট। এই বাত ব্যথিগ্রস্ত যারা, মধ্যবিত্ত যারা, এই বৃদ্ধ মানুষগুলো বা এই বাত ব্যথিগ্রস্ত মানুষরা কখন ফিরতো? তাদের একটা নির্দিষ্ট সময় বাতের ব্যথা উঠে, সো ওই সময়ের আগে তোরা ফিরতে চাইতো, ঠিক আছে? উম্মে হাবিবা উত্তর দাও, উত্তর কি হবে? লিমন ভাইয়া ইজ হিয়ার, বাংলা হবে ক্লিয়ার। ইয়েস, বাংলা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বলো কোনটা হবে এটার উত্তর? ইউটিউবের ওরা অলরেডি উত্তর দিয়ে দিয়েছে, ভাইয়া এ হবে সন্ধ্যার আগে। ঠিক আছে, আমি দেখি এটা উত্তর সঠিক হয়েছে কিনা। ভাইয়া ম্যাথ ক্লাস কি মিস গেলে পরে করতে পারবো? ম্যাথ ক্লাসটা শেয়ার করে প্রোফাইলে রেখে দিবা, পরে করবা, সমস্যা নাই, বাট শেয়ার করে রাখতে হবে। কারণ খুঁজে পাবা না, এত ক্লাস হয়, তুমি তোমারটা খুঁজে পাবা না। কি হবে উত্তর? সন্ধ্যার আগে। ইয়েস, সন্ধ্যার আগে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা অনেকেই উত্তর দিয়েছো, আমি নামগুলো কি একটু পড়বো। ফারজানা সঠিক উত্তর হয়েছে। লাকি আক্তার কারেক্ট অ্যান্সার দিয়েছো, লাকি, ভেরি গুড। এই এমসিকিউ গুলো কোথায় পাবা? এই ক্লাসেই পাবা, এই ক্লাসেই তোমাদেরকে পড়তে হবে। আচ্ছা, অতিথি স্মৃতি গল্পে কোন পাখির উল্লেখ নেই? আমি একটু দেখি। দোয়েল পাখির উল্লেখ আছে, সবার আগে আসে। বুলবুলি, শালিক, ময়না, এর মধ্যে কোন পাখির উল্লেখ নাই বলো? দিনাজপুরে বোর্ডের কারা কারা আছো? দিনাজপুর বোর্ডের প্রশ্ন, দিনাজপুর বোর্ড থেকে এই প্রশ্নটা আমরা দিয়েছি। বলো উত্তরটা কি হবে? আবু তালহা সৌহার্দ্য, সৌহার্দ্য উত্তর দিয়েছে, সৌহার্দ্যর উত্তর দেখেছি। সুমাইয়া রহমান উত্তর দিয়েছে, হৃদ্যতা উত্তর দিয়েছে। ভাইয়া পিঠা খাওয়ার দাওয়াত, পিঠা খাওয়ার দাওয়াত আজকে অনেকেই দিছো, আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? তোমরা কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় আসবা সবাই, ওই দিন আমাকে পিঠা খাওয়াতে পারবা। শাহিনা সুলতানা, ভাইয়া খালি ইউটিউবের কমেন্ট দেখেন। রোজিনা, নাই তোমার কমেন্ট দেখলাম, শুধু ইউটিউব দেখি না। সবুজ আলী উত্তর দিয়েছে এ হবে ময়না, ওকে। ফারহানা ইয়াসমিন বলতেছে ময়না। স্বপ্নবাজ, স্বপ্নবাজ তোর আসল নামটা দাও নাই তুমি। মামুন উত্তর দিয়েছে, মান্নান উত্তর দিয়েছে, আনজামান, রত্না, তানভীর বলছে প্রতিদিন কয়টা থেকে ক্লাস হয়? রুটিন পোস্ট করা আছে, প্রতিদিন 5:30টায় এবং 8টায় ক্লাস হবে। এটার উত্তর হচ্ছে ময়না। এই যে ঠান্ডা আসছে, ঠান্ডায় কাশি, ঠান্ডা, জ্বর সবারই হচ্ছে কম বেশি, সে একটু সুস্থ থাকবা, সাবধানে থাকবা। পরবর্তী প্রশ্ন, কে গোপনে লেখকের কাছে নালিশ জানাতে চায়? এটা আমরা জানি, গোপনে নালিশ জানাতে চায় অতিথি, কারণ অতিথিকে মালি বউ বের করে দিত, সো এটার জন্য সে গোপনে নালিশ করতো। উত্তর হচ্ছে কুকুর, ঠিক আছে? এটার উত্তর হচ্ছে কুকুর। রাজশাহী যারা আছো, রাজশাহী বোর্ডের প্রশ্ন এটা। আচ্ছা, অতিথির উপবাসের মূল কারণ কি? অতিথির উপবাসের মূল কারণ হচ্ছে চাকরদের মালি বউ প্রীতি। হ্যাঁ, চাকরদের মালি বউয়ের প্রতি একটা আলাদা টান ছিল, সো এই জন্য সে খাবার কুকুরকে দিতে দিত না। তো এটাও সহজ উত্তর, এটা হচ্ছে চাকরদের মালি বউ প্রীতি। এটা যশোর বোর্ডে যারা আছো, আমি নিজে যশোর বোর্ডের, যশোর বোর্ডের প্রশ্ন কিন্তু একটু কঠিন করে, সেটা হচ্ছে যশোর বোর্ডে আসছে চাকরদের মালি বউ প্রীতি। হ্যাঁ, এটা অনেক অনেক পুরাতন এই গল্পটা, এখান থেকে অনেক বছর ধরে প্রশ্ন আসতেছে। ভাইয়া এটা পারছি না, কৃষ্ণ কথা, সমস্যা নাই, দু একটা তুমি পারবা না, এটা স্বাভাবিক। সব যদি পারতা তাহলে তুমি এখনই বৃত্তি পেয়ে যেতা। সো তোমরা অনেক কিছু পারো না, সেটা সলভ করার জন্যই আমাদের আজকের ক্লাস। শরৎচন্দ্রের বড়দিদি উপন্যাস কত সালে প্রকাশিত হয়? এটা গুরুত্বপূর্ণ, এই এমসিকিউটা গুরুত্বপূর্ণ, এটা কবি পরিচিতি থেকে আসছে। শরৎচন্দ্র তার যে বড়দিদি উপন্যাস, এটা কত সালে প্রকাশিত হয়েছে? চাহাত খান, চাহাত খান উত্তর দাও, প্রশ্নের উত্তর কি হবে? চাহাত। রহমাত, ঢাকা বোর্ড, ভাই ঢাকা বোর্ডের কই? ঢাকা বোর্ডের প্রশ্ন আছে এর মধ্যে, সমস্যা নাই, এই চ্যাপ্টার অনেক ভালো পারি। হেলাল উদ্দিন, ভেরি গুড ভেরি গুড হেলাল। পল্লবী বিশ্বাস উত্তর কি হবে? ভাইয়া আমি সব পারতেছি। বৃষ্টি সোয়াইব, ইনশাআল্লাহ তাহলে তোমার পরীক্ষাও ভালো হবে। রোজিনা আক্তার উত্তর দিতে হবে, উত্তর কি দিয়েছো? কারেক্ট অ্যান্সার কি হবে? তোমরা বলতেছো বি, একজন সি বলছো, একজন বি বলছো। এটা চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন, বি আর সি মিলে গেছে, বাট সি মনে হয় কারেক্ট অ্যান্সার নাকি? দেখি, ইয়েস 1907, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা পারো না? যারা পারো না তারা লিখে ফেলো, এখন পারবা, ঠিক আছে? যারা পারতেছো না তারা এখন পারবা ইনশাল্লাহ। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের কালজয়ী কথাশিল্পী বলা হয়েছে কাকে? কালজয়ী কথাশিল্পী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটা একই সাথে আছে যেহেতু এটা তোমরা ডাইরেক্টলি পড়ে ফেলো, তিনি হচ্ছে কালজয়ী কথাশিল্পী। সিলেট বোর্ডের প্রশ্ন এটা, কালজয়ী কথাশিল্পী এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, পরেরটায় চলে যাই।
এবার আমরা চলে এসেছি ভাবো কাজ। তোমাদের অনেক কঠিন মনে হয় না এটাকে? ভাবো কাজ, এটা থেকে কতটুকু প্রশ্ন আসার সম্ভাবনা আছে লিমন ভাইয়া? এটা থেকে সিকিউ অবশ্যই আসবে। তোমাদের আমি যখন আমার স্টুডেন্টদেরকে অনলাইন ব্যাচে পড়িয়েছি, অনলাইন ব্যাচের স্টুডেন্টরাও বলছে ভাইয়া ভাবো কাজ পারি না, অথবা ভাবো কাজ থেকে কঠিন লাগে, ভাবো কাজের প্রশ্ন ধরতে পারি না, উত্তর ধরতে পারি না। সো এটা থেকে সিকিউ পাবা 100%। একদম মনে করবা যে আমি সাজেশনই দিয়ে দিলাম তোমাদেরকে। ভাবো কাজ থেকে সিকিউ পাবা, এমসিকিউ পাবা একটা অথবা দুইটা, আমার ধারণা। ঠিক আছে, যেহেতু প্রশ্নটা এখনো আমরা বলতে পারছি না কোনটা একদম 100% আসবে, বাট সিকিউটা তুমি পাবা, কারণ এটা থেকে সিকিউ দেওয়া যায়, অনেক কঠিন কঠিন লজিক্যাল ভালো ভালো সিকিউ এখানে বানানো যায়। ভাবকে রূপ দেয় কে? ভাবকে রূপ দেয় হচ্ছে কাজ। ভাব মানে হচ্ছে চিন্তা, আর কাজ মানে হচ্ছে বাস্তবতা। সো এটার উত্তর হচ্ছে কাজ। তোমার যদি কোনো একটা ভাব থাকে, ইচ্ছা থাকে, কিন্তু কাজ না থাকে, তাহলে ভাবের কোনো মূল্য নাই। সো ভাব এটা বাস্তবে রূপান্তরিত হয় কাজের মাধ্যমে। সো কাজ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি? ওকে। ভাব ও কাজ প্রবন্ধে 10 চক্রে ভগবান ভূত, এই লাইনটা একদম গিলে খেয়ে ফেলতে হবে। এই লাইনটা থেকে সিকিউ পাবা, এই লাইনটা থেকে 100% আমার মনে হয়, শতভাগ বলা যায় না, বাট এটা একদম তোমাকে যদি আমি বলি এটা 90% ইম্পর্টেন্ট। ভাবো কাজ থেকে প্রশ্ন দিলে এটা খ নাম্বারে তোমাকে দিয়ে দিবে। খ নাম্বারে বলবে 10 চক্রে ভগবান ভূত, এই প্রবাদ বাক্যের এই প্রবাদ বাক্যটিকে ব্যাখ্যা করতে বলবে। ঠিক আছে, এই প্রশ্নটা মনে করো আমি তোমাদেরকে বলেই দিলাম যে এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। সেটা তোমাদেরকে বারবার লিখতে হবে। 10 চক্রে ভগবান ভূত মানে কি জানো? 10 চক্রে 10 চক্র এই প্রতীকটি কাদেরকে বলছে? প্রতীকটি বলছে হচ্ছে অসাধু মানুষদেরকে। এই যে অসাধু কর্মী যারা আছে, এই অসাধু কর্মীদেরকে বলা হয়েছে 10 চক্র। এবং এই 10 চক্রে ভগবান হচ্ছে একজন, ভগবান এই শব্দটার অর্থ হচ্ছে একজন ভালো মানুষ, এবং ভূত মানে হচ্ছে ওই ভালো মানুষটাও খারাপ হয়ে যাওয়া। ব্যাখ্যাটা কি তাহলে? 10 জন খারাপ মানুষের প্রভাবে একজন ভালো মানুষও খারাপ হয়ে যেতে পারে, বা 10 জনের খারাপ কাজকে দেখতে দেখতে একজন ভালো মানুষ সেও খারাপ কাজের দিকে ধাবিত হতে পারে। এইটাই তোমার 10 চক্রে ভগবান ভূত, এই গল্পে ভাবো কাজের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়েছে। সেটার উত্তর হচ্ছে অসাধু কর্মী। মানে আমাদের চারিপাশে এত এত খারাপ কাজ, এত এত মানুষজন যারা খারাপ করতেছে, তো একজন ভালো মানুষ ওর খারাপ কাজ দেখতে দেখতে সেও একসময় চিন্তা করে যে এই খারাপটাই বোধ হয় স্ট্যান্ডার্ড, এই খারাপটাই বোধ হয় আমাদের করা উচিত। সেটাকে বলা হয় 10 চক্রে ভগবান ভূত। আমি কিন্তু একটা সিকিউ তোমাদের সাজেশন দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতেছি সবাই? তৌহিদা সুলতান, আলহামদুলিল্লাহ ভাইয়া সব পারছি, ভেরি গুড ভেরি গুড। ভাবকে কাজে রূপান্তরিত করতে না পারলে ভাবাবেশ কিসের মতো উবে যায়? এটা কেমিস্ট্রির একটা বিক্রিয়া। সো তোমরা যারা কেমিস্ট্রি পড়ো, কেমিস্ট্রি তোমাদের 8-এ তো কেমিস্ট্রি ভাগ করা নাই, বাট রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার তো আছে। সো এটা ওদের তোমাদের এখানে তারা পড়তে পারে, এতদিন হয়তো অনেকবারই পড়েছো। এটা হচ্ছে কর্পূরের মতো, এটা উড়ে যায়। ঠিক আছে, এটা রেফ মিসিং আছে, এটা উবে যায় বা উড়ে যায়। বুঝতেছি? সো এটা যদি ভাবকে যদি তুমি কাজে ব্যবহার করতে না পারো, ভাবকে যদি তুমি ব্যবহার করতে না পারো, এটা কর্পূরের মতো উবে যাবে বা উড়ে যাবে। আচ্ছা, মহৎ কিছু করার জন্য কি প্রয়োজন? খুবই সহজ, কমন। যদি প্রশ্ন অনেক সহজ হয়, প্রশ্ন পাবা। ভাবো কাজ, ভাবো দরকার, কাজও দরকার। মহৎ কিছু যদি করতে চাই আমরা, ভাবো দরকার, কাজও দরকার। ওকে, আত্মার শক্তিকে অন্যের প্ররোচনা নষ্ট করাকে কি বলে? তোমার নিজের ভিতরে যে শক্তি আছে, এটাকে যদি তুমি অন্যের কথায় নষ্ট করো, যেমন ধরো আমি একজন মানুষ যে ভালো মন্দ বুঝি, কিন্তু আমার যে শক্তিটা আছে, আমি কোনো একটা ভালো কাজ করতে পারতাম, আমি হয়তো অন্য কোনো মানুষের কথায় পথ হারিয়ে ফেললাম বা খারাপ কাজ করা শুরু করলাম। এই যে কাজটা, এই কাজটাকে বলা হয় নিজের আত্মার শক্তিকে নষ্ট করে অন্যের প্ররোচনায় নষ্ট হওয়া। এবং এই কাজটা যদি তুমি করো, এটাকে বলা হয়েছে মহাপাপ। কি বলা হয়েছে এটাকে? মহাপাপ। তোমার ভাবো কাজ প্রবন্ধে এখানে একদম সরাসরি বলে দিয়েছে যেটা হচ্ছে তোমার মহাপাপ। বুঝতে পেরেছি? ইয়েস ভাইয়া, ডি হবে উত্তর। মোহনা, মেহজাবিন ভাইয়া, এগুলো থেকে কি কমন আসবে?
কমন আসার সম্ভাবনা অনেক বেশি এবং কিছু না কিছু তুমি কমন পাবাই। হ্যাঁ, আমি যে ক্লাসটা নিচ্ছি অনেকগুলো অ্যাডিশনাল তথ্য তো দিচ্ছে, ওগুলা থেকেও কমন পেতে পারো। ওকে, লাবণী আক্তার, ঠিক আছে, লাবণী আক্তার উত্তর দিয়ে দেখেছি, শাহরিনা উত্তর দেখেছি, শামিমা সুলতানা, সোনিয়া আক্তার 23-এর উত্তর দিয়েছো, উত্তরটা হয়েছে 4 হবে, মহাপাপ। আচ্ছা, ভাব ও কাজ রচনার লেখক ভাবকে কার দাস করতে বলেছেন? ভাবকে কাজের বা কার্যের দাস করতে বলছে। শুধু ভাব থাকলে হবে না, এটা কাজের সাথে থাকতে হবে। ভাই শেয়ার করবো কিভাবে? 10 মিনিট স্কুলের যাও, 10 মিনিট স্কুলের পেজে যাও, লাইভটা দেখো, শেয়ার অপশন পাবা, শেয়ার করে দিবা, শেষ। অনেকে করে ফেলছে, আমি দেখতে পাচ্ছি অনেকে শেয়ার করছে। অলসো লাইভ তোমরা চাইলে এই ধরনের কন্টেন্ট তোমাদের সামনে যেন আরো বেশি আসে, এটার জন্য তোমরা এই ভিডিওটাতে, লাইভ ভিডিওটাতে লাইকও করতে পারো, হ্যাঁ, রিয়াকশনও দিতে পারো। রিয়াক্ট দিলে সেটা তোমাদের এই ধরনের কন্টেন্ট ফেসবুক তোমাদের সামনে আরো দিবে, বুঝতে পারছো? সো ভিডিওটাতে তোমরা লাইকও দিয়ে রাখতে পারো, যাতে করে 10 মিনিট স্কুলের সকল কন্টেন্ট তোমার সামনে খুব সহজে চলে যায়। ঠিক আছে, কারা কারা রিয়াক্ট করেছো? 315 রিয়াকশন আমি দেখতে পাচ্ছি। সো রিয়াক্ট করে রাখতে পারো, তাহলে এই ধরনের কন্টেন্ট ফেসবুক তোমার সামনে বেশি বেশি দিবে। ঠিক আছে, ওকে। সো ভাবকে কাজের দাস করতে হবে, ভাবকে কাজের দাস বানায় রাখতে হবে। ভাব ও কাজ প্রবন্ধে লেখক দেশের উন্নতি ও মুক্তির জন্য কোনটিকে বেশি গুরুত্ব দিয়েছেন? ভাবকে, পরিকল্পনাকে, উদ্যোগকে, কাজকে। এগুলো একটু কনফিউজিং অনেক সময় লাগতে পারে। সো বলো তো এটা কি হবে? কি হবে? ভাব ও কাজ প্রবন্ধে লেখক দেশের উন্নতি ও মুক্তির জন্য কোনটিকে বেশি গুরুত্ব দিয়েছে? ঢাকা বোর্ডের প্রশ্ন যারা যাচ্ছিলা, ঢাকা বোর্ড ভাইয়া সায়েন্স ক্লাস কবে? 10 মিনিট স্কুলের পেজে, 10 মিনিট স্কুল যে পেজটা আছে, এই পেজে দেখো রুটিন আপলোড করা আছে। আমার তো মুখস্থ নাই, রুটিনটা দেখলে সায়েন্সের ক্লাসটা তুমি পেয়ে যাবা। সায়েন্স ক্লাস আছে 100% আছে, ইংলিশ আছে, সায়েন্স আছে, ম্যাথ আছে, বাংলা আছে, বিজিএস আছে। এটা কি হবে? সাবিনা বলতেছে এ, রেদওয়ান বলতেছে বি, ডি। একজন বলতেছে ভাব, একজন বলতেছে কাজ। ইউটিউবের ওরা বলতেছে, ম্যাক্সিমাম বলতেছে কাজ। কারেক্ট অ্যান্সার হচ্ছে কাজ। শুধু ভাব থাকলে হয় না, কাজ থাকতে হয়। বোঝা গেছে? শুধু ভাব থাকলে হয় না, কাজ থাকতে হয়। ওকে, চোখ দিয়ে জল পড়তে লাগলো, পড়ে পাওয়া। আমরা চলে আসছি আমাদের পরবর্তী গল্পে। আমরা কিন্তু ভাব কাজ শেষ করে ফেলছি, আমরা চলে আসছি আমাদের পরবর্তী গল্পে, যেই গল্পটা থেকে এমসিকিউ আসে বেশি, সিকিউ আসলে আমরা বানায় লিখতে পারি। কেন বললাম? কারণ গল্পটা এত সুন্দর, গল্পটা পড়লে আমাদের মানে মাথায় গেঁথে থাকবে, এরকম একটা গল্প। সো দেখো কতগুলা বোর্ডের প্রশ্ন এটা। এই প্রশ্নটা 3-4টা বোর্ডে পরীক্ষা আসছে। চোখ দিয়ে জল পড়তে লাগলো, পড়ে পাওয়া গল্পের কাপালির এরকম হওয়ার কারণ কি? আগে তোমরা বলো, তারপর আমি বলবো। আগে তোমরা বলো। জেসমিন, জেসমিন খাতুন উত্তর দিয়েছ, কি হবে ভাইয়া? আব্দুল মালিক বলছে ভাইয়া ডি হবে। আব্দুল মালিক মেধা, ওর নাম হচ্ছে মেধা, মনে হয় বাবার আইডি দিয়ে ক্লাস করতেছে। ঠিক আছে মেধা, তোমার উত্তরটা পড়লাম। ফারজানা বলতেছে 4, মেহরিনা নাসরিন সোনালী বলতেছে 4 হবে। জাকির হোসেন বলতেছে, জাকির হোসেন বলতেছে 4 হবে। লিমন, আমার নামের সাথে মিল আছে, লিমন বলতেছে 4 হবে। হারানো বাক্স ফেরত পাওয়া, এই হারানো বাক্সের কথা বলতেছো লাবণী আক্তার, আবদুল্লাহ মল্লিক, ফারজানা, তহিদা সুলতানা, মারিয়া আফরোজ, কিম সেজুতি, এস এম আবদুল্লাহ, মোসাম্মদ হুমায়রা, হুমা মৌ, তারপর হচ্ছে স্বপ্নবাজ, স্বপ্নবাজ উত্তর দিয়েছে, ওর নাম হচ্ছে শামিমা। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে বাক্সটা যখন ফেরত পায়, বাক্সটা কাঠের বাক্স বা টিনের বাক্স, সবুজ টিনের বাক্স, তাই না? বাক্সটা যখন ফেরত পায় কাপালিরা, বন্যাতে ওদের সব কিছু হারায় গেছিল। সো বন্যাতে যখন হারায় যায়, ওদের পুরা ঘর বাড়ির অবস্থা ভেসে যায়, ওই সময় সে কাপালিরা তখন চলে আসে, এসে যখন হারানো বাক্সটা ফেরত পায়, বিধু বাদল এদের সহযোগিতায় যখন এটা ফেরত পায়, তখনই কিন্তু সে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলে, তার চোখের জল পড়তে থাকে। সেটা হচ্ছে বাক্স ফেরত পাওয়া। বিধুর হুকুম, বিধু, বিধু হচ্ছে ওদের লিডার, হ্যাঁ, ওদের নেতা বিধু। এই নেতা বিধুর হুকুম অমান্য করার সাধ্য লেখকদের ছিল না, বাদলের ছিল না, নিধুর ছিল না। কেন ছিল না? কেন ওকে অমান্য করতে পারতো না? বলো তো কমেন্টে সবাই। সাবরিনা খাতুন, সাবরিন খাতুন, উত্তর কি হবে বলো? আক্কাস, আক্কাস মেম্বার বলছে ভাইয়া ডি হবে। বৃষ্টি সোয়েব, তারপর চারমিলি খাতুন, চামিলি খাতুন সরি, আবিদ হোসেন উত্তর দিয়েছে। ফেসবুকে কমেন্টই বেশি দেখতেছি, হ্যাঁ। সাবিহা জাহান, উত্তর কি হবে? উত্তর হচ্ছে ও একটু ওদের থেকে বয়সে বড় ছিল এবং বিজ্ঞ ছিল। বিজ্ঞ ছিল, বিজ্ঞ মানে ও আন্দাজ করতে পারতো। যখন আকাশে মেঘ দেখলো, মেঘ ডাকার শব্দ শুনে ও বুঝতে পারছে যে বৈশাখী ঝড় আসবে,
সবাইকে বলতেছে চল আম কুড়াতে যাই, তার মানে বিজ্ঞ ছিল। সো বিধুকে কিন্তু আমরা এই কারণে দেখেছি যে ওদের নেতা হিসেবে নেওয়া হতো এবং ওদের কথা কেউ অমান্য করতো না, বিধুর কথা কেউ অমান্য করতো না। আরেকটা প্রশ্ন আছে, কার কথা কেউ অমান্য করতো না? বিধুর, এটাও মনে রাখবা। আচ্ছা 28 নাম্বার, শীতে কেঁপে মরছি উক্তিটি কার? যারা তোমার বাক্সটা কুড়িয়ে পেয়েছিল ওদের মধ্যে একজনের ডায়লগ এটা। ভাইয়া সেকেন্ড পেপার অনেক কঠিন, সেকেন্ড পেপারের ক্লাস কবে আছে দেখো, আমি নিব। সেকেন্ড পেপারের ক্লাসের রুটিন দেওয়া আছে, সেকেন্ড পেপারের ক্লাসের রুটিন অনুযায়ী ক্লাস করতে এসো, ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব। বলো এটা কি হবে? শীতে কেঁপে মরছি 3 জায়গায় আসছে। ইউটিউবের কমেন্ট পড়েন না কেন? পড়বো, এবার ইউটিউবের কমেন্টই পড়বো, আগে সবাই উত্তর দাও। মিনহাজ এ বলতেছে বাদলের, ওকে। মিনুয়ারা বলতেছে বাদল হবে স্যার। মাহাতির মাহিম বলতেছে বি তিনু, ওকে তিনু আসছে, বাদলও আসছে। ইউটিউবের কমেন্ট দেখি, ইউটিউবের বাচ্চারা কি উত্তর দিচ্ছ? মায়া বেগম, তারপর হচ্ছে তন্দ্রা, সায়ান, আরও দেখতে পাচ্ছি ইয়াসির, আরও দেখতে পাচ্ছি সিয়াম আহমেদ উত্তর দিয়েছ এ, ওকে ঠিক আছে। সো ইউটিউবের সবাই কমেন্ট করতেছে, উত্তর দিচ্ছে এ হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, বাদলের কিন্তু সব থেকে বেশি ঠান্ডা লাগতেছিল, ঠিক আছে, এই জন্য বাদল বলতেছিল। বাদল হচ্ছে আমার মতো, আমার যেন অনেক ঠান্ডা লাগে। সো এরকম বাদল বলতেছিল যে শীতে কেঁপে মরছি, ঠিক আছে। এই যে এখন আমাদের বাংলাদেশে যেমন ঠান্ডা পড়তেছে, ঢাকায় ঠান্ডা কম, বাট তোমরা একটু যারা গ্রামের দিকে আসো ওদের কিন্তু ঠান্ডা পড়ে গেছে। আমার বাসায় যেমন, আমার বাসা খুলনাতে যেমন কিন্তু অনেক ঠান্ডা পড়ে গেছে। সেটার উত্তর হচ্ছে বাদলের অনেক ঠান্ডা লাগতেছিল, বাদল বলছে শীতে কেঁপে মরতেছি, ঠিক আছে ওকে। পড়ে পাওয়া গল্পে কিশোরদের দলের সর্দারকে? বিধু। এটা অপেক্ষা করার কিছু নাই, আমি একটু আগেই বলছি কার কথা সবাই শুনে, এই প্রশ্নটাও এরকম, বিধু, ঠিক আছে। অভি আহমেদ, সিয়াম হোসেন, সেজুতি স্কেচি স্কলার, ইউটিউবের নাম ওর স্কেচি স্কলার, ও উত্তর দিয়েছে। থুরো সিমরান উত্তর দিয়েছে। তারপর সায়ান এক্সপ্রো। তোমাদের অনেক ইউটিউবের নামগুলো খুবই অদ্ভুত, সো ইউটিউবের কমেন্টগুলো পড়তে পারা একটু কঠিন পড়া, এই জন্য। সো এটার উত্তর হচ্ছে বিধু। চলো পরেরটায় যাই। পড়ে পাওয়া গল্পটি কথকের কোন সময়ের কথা? শিশুবেলার, ছেলেবেলার, যৌবনকালের, কিশোরকালের? এটা একটু কনফিউজিং। ঢাকা বোর্ড 2017। মোহাম্মদ হাসান, উত্তর কি হবে? হাসান বলো, এটার উত্তর কি হবে? এটা হচ্ছে ছেলেবেলা, ঠিক আছে। এটা একদম ওয়ার্ডটাই কারেক্টলি বলা আছে, এই ওয়ার্ডটা, এই শব্দটাই সরাসরি বলা আছে, এই শব্দটাই বলে দিচ্ছে যে ছেলেবেলার, গল্পের মধ্যেই বলা আছে। পাঠ পরিচিতি, লেখক পরিচিতি পড়ছো? ওখানে স্পষ্ট বলা আছে যে পড়ে পাওয়া গল্পটি কথকের ছেলেবেলার গল্প, ঠিক আছে। আচ্ছা, পড়ে পাওয়া গল্পে নরহরি বৈষ্ণবের ডোবায় কি ডাকছে? এই নরহরি বৈষ্ণবের এই তথ্যটা থেকে আসে যে উত্তর যেটা হবে এটা কোথায় ডাকে, এটা দিয়েও এমসিকিউ আসতে দেখা যায়। শুধু এমসিকিউ না, সিকিউ এর ক পাবা এটাতে, সিকিউ এর ক দেয় ওরা, যে নরহরি বৈষ্ণব বা ডোবার নামটা কি ছিল। সো নরহরি বৈষ্ণবের ডোবায় কি ডাকে বলতো? স্কাতার শ্রেয়া, মিনহাজ বিন শাহাদাত উত্তর দিয়েছে। তানহা নূর উত্তর দিয়েছে। তাসলিমা আক্তার তকু উত্তর দিয়েছে। আক্কাস মেম্বার উত্তর দিয়েছে। আসিফ উত্তর দিয়েছে। তারপর তানজিমুল ইসলাম শাফিন, নিহাদ আল আহমেদ, মুবাশির হাসান, মেঘকন্যা ফেসবুক আইডির নাম, মেঘকন্যা উত্তর দিয়েছে। ঝর্ণা উত্তর দিয়েছে। সাফওয়ান খান উত্তর দিয়েছে। ওয়াজিহা হক, রুবাইয়া তিন্নুর, জোবা ঘোষ, তোমরা প্রত্যেকে উত্তর জোবা না, সরি জবা ঘোষ, আমি ভাবছি জোবা হবে উচ্চারণ। তারপর হচ্ছে রাজিয়া সুলতানা, বৃষ্টি, সোয়াইব, সাফন চৌধুরী, আরও দেখতে পাচ্ছি সুবর্ণা সরকার আমার সাথে আছে, আক্তার আসিয়া, সবাই তোমরা উত্তর দিয়েছো। উত্তর হচ্ছে ব্যাং। হ্যাঁ, এখানে মূলত ব্যাং ডাকে। তো এটা থেকে তোমাদের ঘুরিয়ে প্রশ্ন করতে পারে যে ব্যাং কোথায় ডাকে, পড়ে পাওয়া গল্পে ব্যাং কোথায় ডাকে, তখন হচ্ছে নরহরি বৈষ্ণব উত্তর দিতে হবে। বুঝতে পেরেছি সবাই? নরহরি বৈষ্ণব, ব্যাং। আচ্ছা, নিধুকে কে ধমক দিয়েছিল? ওকে ধমক দেওয়ার মতো একজনই ছিল, ওদের লিডার। ওদের লিডার কে বলো, ওদের লিডারের নাম কি ছিল? নিধুকে কে ধমক দিয়েছিল? এটা পড়ছি না আমরা, এটা আমরা পড়েছি, সেটা বলো। সো নিধুকে কে ধমক দিয়েছিল বলতে পারবে? ওদের লিডারই ধমক দিয়েছিল, সেটা হচ্ছে বিধু, ঠিক আছে। বিধু হচ্ছে ওকে ধমক দিয়েছিল, যেহেতু ও লিডার, টিম লিডার এবং বয়সে একটু বড়, একটু বিজ্ঞ,
পড়শি পড়শি তোমার কমেন্টটা দেখতে পারলাম না, তুমি একটা প্রশ্ন করেছো আমি দেখতে পাইনি। ঠিক আছে, আবার লিখতে পারো, আমি আবার দেখব। পরের প্রশ্ন, বিধুর বাবার মুখ দিয়ে একটি কথাও বেরোলো না কেন? বিধুর বাবার মুখ দিয়ে বাবার মুখ দিয়ে কথা বের হয় নাই, কারণ হচ্ছে ও যে উকিল হবে এবং উকিলের মতো করে বুদ্ধি শুদ্ধি করে সবাইকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিল যে বাক্সটা তোমার যে দিয়ে দিল, এবং বাক্সটা দিয়ে দেওয়ার সময় টেস্ট করলো এবং লিখিত নিল বা এরকমভাবে করলো, যে প্রসেসটা মেনটেন করলো, এই প্রসেসটার কারণে বুদ্ধির কারণে মূলত বাবা অবাক হয়ে গেল যে আমার ছেলেটা তো বড় হয়ে গেছে বা এত বুদ্ধিমান। তো এটা হচ্ছে বিধুর বুদ্ধিমত্তা দেখে। ঠিক আছে, বিধুর বুদ্ধিমত্তা দেখে। অন্য অপশনগুলো খুবই ফানি, ওই অপশনগুলো হবে না উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন, হীরামানিক জলে কিশোর উপন্যাসটি রচনা করেন কে? কবি পরিচিতি, লেখক পরিচিতি থেকে আসছে, এটা লেখক পরিচিতি থেকে আসছে। হীরামানিক জলে কিশোর উপন্যাসটি রচনা করেন কে? সৈয়দ মুস্তফা আলী, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিপ্রদাস বড়ুয়া। এগুলো মুখস্থ রাখতে হবে, এটা আমারও মুখস্থ থাকে না, বাট তোমাদের মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই, কারণ বিএসসি পরীক্ষাতে আমি দিব না, তোমরা দিবা। সেটা বারবার লিখতে হবে, বারবার লিখবা, নামগুলো বারবার লিখবা, মুখস্থ হয়ে যাবে। 34, আমাদের আরো এমসিকিউ আছে। আমরা 6:30টার মধ্যে, 6:30 না, 7টা পর্যন্ত আমাদের হয়তো এমসিকিউ যাবে। 7টা না, 6:50, 40, 45 পর্যন্ত যাবে, এরপর আমরা সিকিউ দেখব। হ্যাঁ, তোমাদের অনলাইন ব্যাচের ভর্তি চলতেছে, কিন্তু আমাদের পরবর্তী বছর তোমরা যখন 9-এ উঠবা তখন কিন্তু তোমাদের অনলাইন ব্যাচের ভর্তি এখনই চলতেছে। সো এখন ভর্তি হলে মনে হয় কিছু আলাদা গিফটস আছে, 10 মিনিট স্কুলের কিছু স্পেশাল গিফট কিন্তু তোমরা পাবা। ভর্তি কিভাবে হবা? কল দাও 16910, টি শার্ট দিবে, একটা ব্যাগ, বই, অনেক কিছু দিবে দেখলাম। সো তোমরা কল দিয়ে বলো লিমন ভাই বলছে এখন ভর্তি হলে নাকি আপনারা গিফট দিবেন, কি গিফট দিবেন জিজ্ঞাসা করো, করে ভর্তি হয়ে যেতে পারো। কিছু ডিসকাউন্টও আছে, এটাতে তোমরা ভর্তি হতে পারো। ঠিক আছে, বাট আপাতত আমরা যেহেতু স্কলারশিপের প্রিপারেশন নিচ্ছি, সো ওইটাই আপাতত ভালো করে নেই। 9-এর চিন্তাও কিন্তু এখন থেকে করতে হবে। স্মার্ট যারা আছে তারা কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাসটি রচনা করেন। সো যারা সি বলছো তারা কারেক্ট বলছো, যারা সৈয়দ মুস্তফা আলী বলছো তারা ভুল বলছো। আমি কি ভুল বললাম উত্তর? এটা আমার মুখস্থ নাই, বিভূতিভূষণ হবে এটা। আচ্ছা, ঘড়ির মাপে কাটা কাগজগুলো কিসের আঠা দিয়ে লাগানো হয়েছিল? ঘড়ির মাপে কাটা কাগজগুলো বাক্স কুড়িয়ে পেয়েছি, এই কাগজগুলো লাগানোর জন্য তো আঠা প্রয়োজন ছিল। সো কিসের আঠা? আমের আঠা, কাঁঠালের আঠা, বাবলার আঠা, নাকি বেলের আঠা? বলো কোনটার আঠাটা দিয়ে ওরা ওই ঘড়ির মাপের কাগজগুলো লাগিয়েছিল, বলতে পারবা? সুরাইয়া ইসলাম বলতেছে ভাইয়া বেলের আঠা। ঠিক আছে, মিষ্টি সরকার উত্তর দিয়েছো, লাবণী উত্তর দিয়েছো, আফরোজা নাসরিন আমার নাম নেন, মেহেরিমা। ঠিক আছে, নিয়ে ফেললাম নাম। সীমা ইসলাম বলতেছে 4। ইয়াস, তোমরা যারা 4 বলেছো তাদের উত্তর ঠিক আছে। বেলের আঠা দিয়ে ওরা মূলত ঘড়ির মাপে যে কাগজগুলো কেটেছিল এগুলো লাগিয়ে দিয়েছিল, বেলের আঠা। 4 হবে সঠিক উত্তর। বাবরার আঠা হবে না, বাবরার আঠা ভুল বলছো। মাহিম খান হয়েছে, তোমার উত্তরও হয়েছে। পরবর্তী প্রশ্ন, আজ এখানে 2টি ডাল ভাত খেও, এটা কাপালিকে বলা হয়েছিল কখন বা কেন বলা হয়েছিল? কাপালিকে বলা এ কথায় কি বোঝানো হয়েছে সেটা তো জানতে চেয়েছে। এই কথাটা কখন বলছিল বলো তো? ওরা যখন টাকা পয়সা সব পানিতে ভেসে গেছে ওদের ঘর বাড়ি, তো তখন ও যখন আসলো, কাপালিরা আসার পর বাবা ওদেরকে অফার করেছিল যে তোমরা আজকে আমার বাসায় 1 বেলা 2 বেলা ডাল ভাত খাও। এটা কিন্তু সারা জীবনের জন্য না, জাস্ট আজকের জন্য। তো এটা কি সাম্যবাদিতা, সৌজন্যতা, ন্যায়বোধ, নাকি সাজাত্যবোধ? সাজাত্যবোধ তো না, কারণ ওরা কাপালি আর ওর বাবারা তো একই জাতের ছিল না, সেটা হবে না। তোমার বাসায় যখন কেউ আসে তুমি তাদেরকে খাবার অফার করো না, এটা কি ভদ্রতা বা সৌজন্যতা? সো কারেক্ট অ্যান্সার হবে সৌজন্যতা। বুঝতে পেরেছি? খাদিজা পারভিন বুঝতে পেরেছো? ওকে, পরের প্রশ্ন, পরেশ, আমরা চলে আসছি পরেশ ডাক্তার না, পরেশ ডাক্তার না, পরেশ হচ্ছে ভাগ্নে। সো পরেশে চলে আসছে মানে হচ্ছে তৈলচিত্রের ভূত। তৈলচিত্রের ভূত পড়েছো? পরাশর ডাক্তার আর পরেশ হচ্ছে ভাগ্নের নাম। তৈলচিত্রের ভূত কি পড়েছো তাসিন? তৈলচিত্রের ভূত এটা কিন্তু গল্প হিসেবে খুবই মজার।
সেই গল্প থেকে সৃজনশীল তোমাদের প্রয়োজন পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, শতভাগ না, চান্সটাও কম, বাট এমসিকিউতে তোমরা এটা পাবা। পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে। পরেশ তুমি তোমার মামার পরেশ হচ্ছে তার মামার, পরেশ তো ওর মামার ছেলে, হ্যাঁ মামার ছেলে হচ্ছে পরেশ। নামগুলো আমি করে ফেলছি। পরাশর ডাক্তার, পরেশ হচ্ছে তার মামার ছেলে, তাই না? আর নগেন হচ্ছে ভাগ্নে। ভুল বলছি? এটাই তো। তো পরেশ তোমার মামার উপযুক্ত, তার মামাও ছিল হচ্ছে কিপটা, কৃপণ। সো মামাও কৃপণ, পরেশও কৃপণ। এই জন্য বলছে যে তুমি তোমার মামার মতোই, পরেশ তোমার মামার উপযুক্ত ছেলে। পরেশ যে তোমার মামার যে ছেলে, সে তোমার মামার মতোই হয়েছে, তোমার মামাও কৃপণ, তুমিও কৃপণ, তার ছেলেও কৃপণ। সেটা হচ্ছে পরেশের কৃপণতা। এটা তো আমরা পড়ছি গল্পের মধ্যে, নগেনের কনভারসেশনে নগেন বারবার বলছে যে মামা সারা জীবন তাকে টাকা পয়সা দিত না, কৃপণ ছিল। সেটা হচ্ছে কৃপণতা। মটকা শব্দের অর্থ কি? মটকা, এটা শুনে মনে হচ্ছে ভারী বা পাতিল টাইপের কিছু মনে হচ্ছে, বড়, বাট এটা কিন্তু না। এটা একটু খুবই অদ্ভুত একটা শব্দের অর্থ আছে। বলো মটকা শব্দের অর্থ কি? মটকা শব্দের অর্থ কি? 400, এখনো 400-র উপরে আমাদের ভিউয়ার্স আছে ফেসবুকে। ভেরি গুড। আমার খুবই ভালো লাগতেছে যে তোমরা অনেক সিরিয়াস তোমাদের পরীক্ষা নিয়ে, এবং এই সিরিয়াসনেসটা আগামী 20 দিন কোনো খেলাধুলা নাই, অবশ্যই আছে, বাট খেলাধুলা কমিয়ে রেখে বৃত্তির প্রিপারেশনটা নাও। স্কলারশিপ এটা আমাদের জন্য অনেক প্রাইড ছিল। আমরা আগে যখন বৃত্তি পরীক্ষা দিতাম, সো ওই পরীক্ষাগুলোর সময় কিন্তু যারা বৃত্তি পেয়েছে তারা সবাই অনেক গর্ব করে বলতে পারতো 5-এ বৃত্তি পেয়েছি, যে 8-এ বৃত্তি পেয়েছি, 10-এ স্কলারশিপ উপবৃত্তি পেয়েছি। সিরিয়াস হতে হবে। এর উত্তর হচ্ছে মটকা হচ্ছে একটা কাপড়, বুঝছো? এখন কোনটা কাপড়, রেশমের মোটা কাপড় না সুতির মোটা কাপড়, এটা তোমরা বলো। এটা কিন্তু কোনো হাড়ি পাতিল না, এগুলো হবে না, গামলা হবে না, এগুলো হবে না। উত্তর হচ্ছে রেশমের মোটা কাপড়। বললাম না, মটকা শুনে তোমাদের মনে হতে পারে একটা মাটির বড় এরকম হাড়ির কিছু একটা হবে, না, মটকা এটা না। আচ্ছা, রেশমের মোটা কাপড়। তৈলচিত্রের ভূত গল্পের কয়টা তৈলচিত্রের উল্লেখ রয়েছে? আমার মনে নাই এটা। 1টা 2টা 3টা আছে, ঠিক আছে? এটা আমরা জ্ঞানমূলক, এটা মনে রাখবা, 3টা আছে। ইয়েস, আমার মনে আছে, কারেক্ট অ্যান্সার দিয়েছি, 3টা হবে কারেক্ট অ্যান্সার। ভাইয়া পরের বছর ভর্তি কিভাবে হব? ইয়েস, ভর্তি হলে তোমাদের জন্য গিফটস আছে, অনেকগুলা গিফটস আছে। যে গিফটগুলা মনে করো, একটা টি শার্ট দেখেছি, একটা ক্যালেন্ডার দেখলাম, আমি ঠিক মনে নাই, একটা ব্যাগও দেখলাম মনে হয়। সেগুলো যারা আর্লি ভর্তি হবে, এটা কত তারিখ পর্যন্ত ডেট আছে আমি জানি না, তোমরা এখনো কল দাও যে ভাই আমি ভর্তি হতে চাই, ভর্তি হলে কি কি গিফট আছে আমাকে বলেন। কল দিবা কিসে? 16910, 16910-তে কল দাও। কল দিলে ওরা তোমাকে ভর্তির জন্য নিজেরাই তোমাকে বুঝাই দিবে, তোমার আর কিছু করা লাগবে না, জাস্ট ওকে কল দাও। বিজি পাইলে পরে দিও, আর একটু পরে দিও। কারেক্ট অ্যান্সার হচ্ছে 3টা। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম সাল কোনটি? এগুলো জ্ঞানমূলক, বোঝার কিছু নাই। এটার উত্তর হচ্ছে 1908 খ্রিস্টাব্দ। এটা আমারও মনে ছিল না, এগুলো আমারও মুখস্থ নাই, কারণ অনেক অনেক কবি আছে, এগুলো আমার মুখস্থ এখন লাগে না। বাট তোমাদের পড়ানোর সময় আমি বললি যে এই কিছু কিছু সাল আছে যেগুলো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল কোনটা? 1908। অলরেডি অ্যাডমিটেড নীলাদ্রি কুণ্ডু সাহা, ভেরি গুড। গিফট কি পেয়েছো? কত টাকা? কত টাকা এটা তো আমি জানি না, এটা ফোন দিতে হবে, ফোন দিয়ে জিজ্ঞেস করো, ওরা বলে দিবে। আচ্ছা, তৈলচিত্রের ভূত গল্পের মুখ্য উদ্দেশ্য, তৈলচিত্রের ভূত গল্পের মুখ্য উদ্দেশ্য কি? তৈলচিত্রের ভূত হচ্ছে একটা ভূতের গল্প, এটা যে ভূতেরই গল্প সেটা বোঝানো হয়েছে, যে এটা রিয়েল না, সাইন্টিফিক কোনো ব্যাখ্যা এখানে নাই। তার মানে কি পাঠকদের নিছক আনন্দ দান না, তোমাকে আমাকে আনন্দ দেওয়ার জন্য এই গল্প লেখা হয়নি। ভৌতিক পরিবেশ তৈরি ভূতের গল্প শোনানোর জন্য না, এটাও না। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করা, সাইন্টিফিক, অলৌকিক ঘটনা অবতারণ করা, না। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করা। দেখি কারা কারা সঠিক উত্তর দিয়েছো। মোহাম্মদুল ইসলামের উত্তর হয়েছে, নুরুল ইসলাম সায়েম উত্তর হয়েছে, কালাম দিলরুবা, সরি। মাহমুদা নাসরিন উত্তর হয়েছে প্রজাপতির ডানা, তোমার ফেসবুক আইডির নাম, তোমার আসল নামটা পড়তে পারতেছি না। সাবিহা শিকদার জেনিয়া উত্তরটা হয়েছে, মাদিহা জামান উত্তর হয়েছে, ইয়াসমিন আক্তার মুনতাহার উত্তর হয়েছে, ঠিক আছে। সেটার উত্তর হচ্ছে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করা, ঠিক আছে। ইয়াসমিন সুলতানা উত্তর হচ্ছে বিজ্ঞান মনস্ক করা, মানে ভূত বলে আসলে কিছু নাই, সাইন্টিফিক একটা ব্যাখ্যা দেওয়া, যেটা আমরা পরাশর ডাক্তারকে করতে দেখেছিলাম।
হাজী মোহাম্মদ মহসিন নিঃসন্তান ছিলেন, মৃত্যুর সময়, নিঃসন্তান মানে সন্তান ছিলেন না তার, ঠিক আছে, তার কোনো ছেলে মেয়ে নাই। মৃত্যুর সময় তার সমস্ত সম্পদ গরিব মেধাবী ছাত্রদের এটার জন্য সে উইল করে দেন, ঠিক আছে, আইনিভাবে দিয়ে দেন। উদ্দীপকের সাথে তৈলচিত্রের ভূত গল্পের কোন বিষয়ের মিল আছে? নগেনের মামা কিন্তু নগেনকে সব উইল করে দিয়ে গেছিল। সো দুইটা গল্পে আমরা দেখতেছি উইল করার একটা ঘটনা আছে। সো এখানে ভয়ের কিছু মিল নাই, কারণ দুটো এর থেকে এখানে তো ভূতের কিছু বলা নাই, সাহসের কিছু নাই, ভালোবাসারও কিছু নাই, সম্পত্তি উইলের মিল আছে। সো এটার উত্তর হচ্ছে 4। যারা তোমরা 4 বলেছো তারা সঠিক উত্তর দিয়েছো। সালমা খানম, ভাই উত্তর করতে পারি নাই, ঠিক আছে, পরেরটা উত্তর দিও। ভাইয়া কিভাবে কল দিব? মোবাইলের ডায়াল অপশন দেখবা, 16910 লিখবা, কল দিবা। যেভাবে বাবাকে কল দাও, মাকে কল দাও, এভাবে 16910 লিখে কল দিলে কল চলে যাবে। ওকে, পরবর্তী প্রশ্ন। তৈলচিত্রের ভূত গল্পটিতে কোন মাসের উল্লেখ আছে? বৈশাখ, জ্যৈষ্ঠ, ফাল্গুন, চৈত্র। একটা মাস বলো যে মাসে গরম বেশি পড়ে, না গরম আসা শুরু করে। না, বৈশাখ হবে না, মানে গরম আসার আগে, ঠিক আছে। মানে আমি হিন্টস দিতে গিয়ে আমি উত্তরটা বলে দিচ্ছিলাম অলমোস্ট। বলো কি হবে? ভাইয়া এরকম ক্লাস আরো চাই। আমি তো এটাই বললাম, তোমরা যদি এরকম ক্লাস চাও, এই যে লাইভ ভিডিওটা একটা রিয়াকশন দিতে পারো, শেয়ার করতে পারো, তাহলে ফেসবুক অ্যালগোরিদম এই ধরনের ক্লাসই বারবার তোমাকে দেখাবে। সো আমিও আমার যদি কোনো কিছু মনে করো, আমি একটা পেজ দেখছি, হঠাৎ করে পেজ আমার সামনে আসছে, আমি লাইক দিয়ে দিলাম। ওই লাইকটা দিলে ফেসবুক করে কি, ওই লাইকের ভিডিওগুলোই বারবার আমার সামনে আনে। সো তোমরা এই পোস্টটাতে রিয়াক্ট করে রাখতে পারো অথবা শেয়ার করে রাখতে পারো, তাহলে ফেসবুক 10 এর যে ক্লাসগুলো আছে এগুলো তোমার সামনে বারবার দিবে, যাতে সাজেশন ক্লাসগুলো তোমার মিস না হয়। বুঝেছি? এটা হচ্ছে চৈত্র হবে, মানে বৈশাখের আগে, গ্রীষ্মকালের আগে যেটা আর কি, সেটা হচ্ছে চৈত্র। রিয়েল শুভ দাস, ইয়াস, উত্তর হচ্ছে 4। নগেনের বর্ণিত কাহিনীকে পরাশর ডাক্তার চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী বলেছেন কেন? নগেন যে ব্যাখ্যা করলো যে ভাই আমি একটা রূপার ছবিতে হাত দিলাম, ফ্রেমে হাত, মামার ছবিতে হাত দেওয়ার মাত্র আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, এই যে ধাক্কাটা দিল, এই ঘটনাটা অলৌকিক। সো পরাশর ডাক্তার এটাকে অবিশ্বাস্য মনে করলো কেন? কারণ বাস্তবতা বর্জিত বলে, কল্পকাহিনী বলে, ভৌতিক বলে, অলৌকিক বলে। ওর একটাই কথা ছিল, ভৌতিক হলে হোক, অলৌকিক হলে হোক, কল্পকাহিনী হলে হোক, বাট এটা বাস্তবতার সাথে কোনো মিল নাই, তার মানে এটা বাস্তবতা বর্জিত। মানে বাস্তবতা বর্জিত শব্দটার একটু কঠিন, এটার অর্থ হচ্ছে ভাই এটা বাস্তবের সাথে এটা কোনো মিল নাই। সো এটা হচ্ছে বাস্তবতা বর্জিত। আমি যদি বৃত্তি পরীক্ষা দেই তোমাদের সাথে এখন, আমি মনে হচ্ছে বৃত্তি পেয়েই যাবো, কারণ তোমাদের সবগুলো তো আমি পারি। সো আমার সাথে তোমরা কম্পিটিশন করতে পারো যে লিমন ভাই চলেন আপনি বেশি পারেন না আমি বেশি পারি, ঠিক আছে। এটা হচ্ছে বাস্তবতা বর্জিত। অলৌকিকও হতে পারে, বাট বাস্তবতা বর্জিত এটা সব থেকে কাছের উত্তর, এই জন্য এটা আমরা দিলাম। ইয়াস। নিচের কোনটি পরাশর ডাক্তারের ক্ষেত্রে প্রযোজ্য? পরাশর ডাক্তার তো খুবই সাইন্টিফিক্যালি সব ব্যাখ্যা করতেছিল। তো সাহসী ও ন্যায়পরায়ণ এটা হবে, নাকি বুদ্ধিমান ও আধুনিক, জ্ঞানী ও সৎ, নম্র ও বিনয়ী, কোনটা হবে? ভাইয়া সিকিউ কখন করাবে? সিকিউ করাবো এমসিকিউ শেষ হওয়ার পরে। সিকিউগুলো দেখে যেও, 6-7টা ইম্পর্টেন্ট সিকিউ আমি নিয়ে আসছি, ওই সিকিউগুলো দেখবা, ইনশাল্লাহ ওগুলো থেকেও তোমাদের ওই একই ধরনের প্রশ্ন তোমরা পাবা। সো যারা যারা এমসিকিউ করতেছো লাস্টে দেখবা কত পাও, আর তারপর সিকিউ অ্যান্সার করবো আমার সাথে। নিচের কোনটি পরাশর ডাক্তারের ক্ষেত্রে প্রযোজ্য? পরাশর ডাক্তার ছিলেন সাহসী এবং ন্যায়পরায়ণ। না, ন্যায়পরায়ণের কিছু আমরা পাই নাই, উনি তো কোনো বিচার করে নাই যে ন্যায়পরায়ণ হবে। বুদ্ধিমান ও আধুনিক হতে পারে। জ্ঞানী ও সৎ, সৎ কেন? সে তো এখানে সততার কিছু করে নাই। নম্র বিনয়ী, না নম্র বিনয়ীও না, সে হচ্ছে বুদ্ধিমান এবং আধুনিক। আধুনিক মানে হচ্ছে বিজ্ঞান মনস্ক, মানে বিজ্ঞান ভিত্তিক চিন্তা করে, কাউকে সে ভুলভাল জিনিস বিশ্বাস করে, অলৌকিক জিনিসে বিশ্বাস করে না। বুঝেছি? আচ্ছা, আরটিসি এর পরিভাষা কি? আমরা স্বাধীনতা রিলেটেড টপিকে চলে আসছি। সো তোমাদের উত্তর নেই। আরটিসি, আরটিসি এটার পরিভাষা বা বাংলা মিনিং কি দেখি, উত্তর কমেন্ট থেকে পড়ি। ভাইয়া কয়টা দিবেন? প্রায় 80টার মতো আছে, 80 থেকে 85টা আছে। গোলাম রাব্বানি বলতেছে উত্তর দিয়েছে, পুষ্পিতা উত্তর দিয়েছে। তোমাদের কমেন্টগুলো একটু পড়ি, আমি কমেন্টগুলো পড়ার চেষ্টা করতেছি। তামিম উত্তর দিয়েছে, পুলক উত্তর দিয়েছে, স্কেটার শ্রেহা,
মীর মাহি উত্তর দিয়েছে, তহিদা সুলতানা মেধা উত্তর দিয়েছে 45 নাম্বার, নিহাদ আল আহমেদ, তাসিন আহমেদ, শুকতারা উত্তর দিয়েছে, তারপর হচ্ছে লাবণী আক্তার উত্তর দিয়েছে, আমি দেখতে পাচ্ছি, আমি এখানে আরো দেখতে পাচ্ছি, তোমাদের নামগুলো আসতেছে একটু দেখতে কষ্ট হচ্ছে আমার। লাবণী, সুরাইয়া ইসলাম উত্তর দিয়েছো, বর্ষা বৃষ্টি উত্তর দিয়েছো, আবুল কালাম আজাদ, প্রেমা দাস, আমি অনেকগুলো পেরেছি, ভেরি গুড প্রেমা। প্রজাপতির ডানা, অঞ্জনা দেবনাথ, সাফওয়ান চৌধুরী, এটা পারি না, পারতেছো না? এটা হচ্ছে আরটিসি মানে হচ্ছে আর এ হচ্ছে রাউন্ড, টিতে হচ্ছে টেবিল, সিতে হচ্ছে কনফারেন্স, রাউন্ড টেবিল কনফারেন্স। আরটিসি এর পরিভাষা হচ্ছে গোল টেবিল, রাউন্ড মানে কি গোল, টেবিল মানে টেবিল, কনফারেন্স মানে বৈঠক, এখানে রূপক অর্থে বা পরিভাষা অর্থে সেটা হচ্ছে গোল টেবিল বৈঠক। মনে থাকবে সবাই, এটার ফুল ফর্মও জানতে চায় অনেক সময়, এটা পুরাটাও জানতে চায়, রাউন্ড টেবিল কনফারেন্স এটা পুরা ফুল ফর্ম কি, এটা পূর্ণরূপ কি জানতে চায়, এটাও পরীক্ষায় আসে। এই যে আসছে আরটিসি এর পূর্ণরূপ কি, রাউন্ড টেবিল কনফারেন্স, প্রথমটা রাউন্ড টেবিল কনফারেন্স, দেখছো? এবার একটার সাথে আরেকটা ইম্পর্টেন্ট লেগে থাকে, কোনোটা বাদ দেওয়া যাবে না। উত্তর কি? রাউন্ড টেবিল কনফারেন্স। এগুলা সব গুরুত্বপূর্ণ, এখনো পর্যন্ত 47টা করাইছি, ইনশাআল্লাহ যদি লাখ খুব ভালো থাকে এখান থেকে তুমি অনেকগুলো কমন পেয়ে যাবে 100%। আজকে ক্লাসে যতদূর পড়াইছি আমি প্রিটি শিওর তুমি এখান থেকে অবশ্যই কমন পেতে পারো, কারণ আমি আনুষঙ্গিক তথ্য তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। বঙ্গবন্ধু কি ধরনের হরতালে ডাক দিয়েছিলেন? শান্তিপূর্ণ হরতালে ডাক দিয়েছিলেন, ঠিক আছে, শান্তিপূর্ণ হরতাল। এগুলো খুব ইজি, এগুলো খুব কুইকলি পড়িয়ে দিচ্ছি, এই চ্যাপ্টারটা একটু ইজি। কত সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচিত হয় বলো? এই যে এটা একটা সাল কঠিন আছে, এটা একটু পারো কিনা দেখো, কি হবে বলো, এটার উত্তর বলতে লাগো, দেখি তোমাদের লাইভের কি অবস্থা। এখনো 400-র উপরে স্টুডেন্ট আছে, আমি দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি তোমরা আছো আমাদের সাথে ক্লাসে। কত সালে বলো? স্বাধীনতা পরবর্তী মানে অবশ্যই 71 সালের পরে, সেটা হচ্ছে 1972 সাল। 1972 সালে আমাদের বাংলাদেশের সংবিধান রচিত হয়, হ্যাঁ 1972 সাল, স্বাধীনতা পরবর্তী সময়। এটা হচ্ছে 72। পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, এটা বাংলার কোন আন্দোলনের সাথে সম্পর্কিত? 6 দফা আন্দোলন, অসহযোগ আন্দোলন, গণ অভ্যুত্থান, রাষ্ট্রভাষার সাথে না। এটা মানে স্লোগানগুলো তো সব আমাদের বিভিন্ন সময় আমরা বিভিন্ন স্লোগান ব্যবহার করি, বাট এটা সরাসরি আমাদের অসহযোগ আন্দোলনের সাথে জড়িত। অসহযোগ আন্দোলন যেটা আমরা জানি, এই অসহযোগ আন্দোলনের সাথে এটা জড়িত ছিল। অসহযোগ আন্দোলন মানে হচ্ছে রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকে ওদেরকে জনগণ সহযোগিতা করা বন্ধ করে দেয়, অফিস আদালত সব বন্ধ করে দেয়, কাজে যাওয়া বন্ধ করে দেয়, এটাকে বলা হয় অসহযোগ আন্দোলন। আমরা কিছুদিন আগেও একটা অসহযোগ আন্দোলন দেখছি না, এটা হচ্ছে অসহযোগ আন্দোলন। তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড কমন আসবে, সম্ভাবনা আছে, বা এটা আগে পড়ছি আমরা, আগে এসেছে, ঠিক আছে। ওকে, মসলিন কাপড় বুনবার জন্য, আচ্ছা আমরা আরেকটা টপিকে চলে আসলাম, এটা হচ্ছে সৌন্দর্য বোধ। আমি একটু টপিকটায় যাই। মসলিন কাপড় বুনবার জন্য শিল্পী মন থাকা প্রয়োজন। শিল্পী মন মানে হচ্ছে সৌন্দর্যবোধ, সৌন্দর্যবোধ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সৌন্দর্যবোধ মানে কি? মানে যে সুন্দরকে চিহ্নিত করতে পারে বা সুন্দরকে ব্যাখ্যা করতে পারে, উপলব্ধি করতে পারে মানে বুঝতে পারা, হ্যাঁ জিনিসটাকে সে ভালো করে চিন্তা করে ওটা থেকে কিছু একটা বের করে আনতে পারে। সৌন্দর্যবোধ আমার মনের মধ্যে আমি যদি এটাকে নাই চিনি, আমার শিল্পী মন নাই। যারা সুন্দর করে গান গায় তাদের মধ্যে সৌন্দর্য বোধ আছে। আচ্ছা, কোন মৌসুম ছিল নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়? আচ্ছা, কোন মৌসুম নকশিকাঁথা সেলাইয়ের জন্য উপযুক্ত? যখন বাইরে বের হওয়া একটু কষ্ট বা বাইরে বের হতে পারি না আমরা, বৃষ্টির পানি থাকে। বলে দিলাম কিন্তু উত্তর। এনামুল হক, ফায়াজ আলিফ, মারিয়া ইসলাম রায়া উত্তর দিচ্ছে। নাসরিন রহমান, সাব্বির হোসেন, জান মোহাম্মদ, রুদ্র,
ঝর্ণা অধিকারী, ঝর্ণা অধিকারী, মমিনুল্লাহ, সোফিয়া তানিশা সরকার। ওকে ভাইয়া, 9-এ কোথায় পড়বো? 9-এ পড়ার জন্য 10 মিনিট স্কুল আছে, 16910, 16910 এই নাম্বারে কল দাও। এখন ভর্তি হলো, মনে হয় অনেকগুলো গিফট দিচ্ছে, সো ডোন্ট মিস। এটার উত্তর হচ্ছে বর্ষাকাল, বৃষ্টির সময়, বর্ষাকালের সময় মূলত এটা উপযুক্ত সময়। এই সময় তোমার নকশি কাঁথা সেলাইয়ের জন্য একদম বেস্ট পারফেক্ট সময়। সো এটা হচ্ছে বর্ষাকাল। যারা পারতা না জেনে নিলাম, ঠিক আছে? ওকে। বরিশালের কাঠের তৈরি কোন বস্তুটি বেশ নিপুণ? বরিশালের কাঠের তৈরি, বরিশালের ওই এলাকাগুলোতে নদ নদী অনেক বেশি ছিল, হ্যাঁ, সো এই জন্য ওরা একটা জিনিসে স্পেশালভাবে ওরা বানাতে পারতো কাঠ দিয়ে, এবং এটা খুব পপুলার। আইতে খাল যাইতে খাল মগবাড়ি বরিশাল, আমরা শুনেছি না এটা? আইতে খাল যাইতে খাল মগবাড়ি বরিশাল। সো এই খাল বা নদীতে চলে কি, এটা বানানোর জন্য তারা এক্সপার্ট। সে অনেক খাল আছে, অনেক নদী আছে, যেখানে চলাচল করার জন্য ওদের অনেক অনেক নৌকা তৈরি করতে হতো। সো এই কাঠের তৈরি বস্তুটাই ওদের জন্য অনেক নিপুণ বা অনেক সুন্দরভাবে ওরা তৈরি করতে পারতো। সো বরিশালে কারা আছো? আমি বরিশালের না, বাট আমার বন্ধু বান্ধব অনেকে আছে, আমার খুব কাছের বন্ধু বান্ধব ওরা বরিশালের আছে, এরকম অনেক মানুষ আছে, আমি চিনি তাদেরকে। সো বরিশালের যারা আছো তাদের উত্তর দিতে হবে। সুলতানা স্নিগ্ধা, স্নিগ্ধার উত্তর দিয়েছো, নৌকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নৌকা। ঢাকা বোর্ড, যশোর বোর্ড। মাদুরের জন্য কোন জেলা বেশ পরিচিত? বলো। আমার জেলা। আমি কোথাকার মনে আছে? যাদের মনে আছে আমি কোথাকার তারা বলতে পারবা। মাদুরের জন্য কোন জেলা বিখ্যাত? শিল্পকলা নানা দিক। বলো কি হবে? কোন ক্লাস? ক্লাস 8, এইখানে লেখা আছে অষ্টম শ্রেণী। চোখে দেখলেই তোমরা বুঝতে পারবা, একটু তাকালেই অষ্টম শ্রেণী। এবং আমরা বাংলার গদ্যগুলো থেকে আজকে আমরা এমসিকিউ এবং সিকিউ পড়তেছি, ঠিক আছে? আচ্ছা, সো মাদুরের জন্য কোন জেলা বেশ পরিচিত? আমার জেলা খুলনা, ঠিক আছে? খুলনা হচ্ছে মাদুরের জন্য বিখ্যাত। বরিশাল হচ্ছে নৌকার জন্য, খুলনা হচ্ছে মাদুরের জন্য। আচ্ছা, কামরুল হাসানের মৃত্যুসাল কোনটি? মনে রাখা কঠিন, বারবার বারবার লিখবা, মনে থেকে যাবে। এগুলো মুখস্থ রাখা কঠিন। আই 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 নো যে তোমাদের জন্য এটা খুবই কঠিন, এতগুলা সাল স্যার কীভাবে মনে রাখবো? একটা উপায় হচ্ছে খাতা বের করবা, লিখবা, বারবার লিখবা, এই কয়দিন লিখবা কামরুল হাসান অমুক সাল, মানিক বন্দ্যোপাধ্যায় অমুক সাল, বিভূতিভূষণ অমুক সাল, লিখবা বারবার। লিখতে লিখতে তোমার ব্রেন ওটাকে ক্যাপচার করে নেবে। এটার উত্তর হচ্ছে 1988, সেটা আমারও মুখস্থ ছিল না। সেটার উত্তর হচ্ছে 1988, কামরুল হাসানের মৃত্যু সাল। জন্মসালটা তোমরা মনে রাখতে পারো। জন্ম এবং মৃত্যু সবারটা গুরুত্বপূর্ণ না, বাট এখানে আমরা মোটামুটি সবারগুলোই পড়তেছি। ইউটিউবের কমেন্ট পড়েন, পড়বো একটু পরে পড়বো। লোকশিল্প আজ লুপ্তপ্রায় কেন? লুপ্তপ্রায় মানে বিলুপ্ত বা লুপ্তপ্রায়, এটা মানে হচ্ছে হারিয়ে যাচ্ছে। লোকশিল্প মানে হচ্ছে ফোক, যে কালচারাল যে জিনিসগুলো আমাদের ছিল, ফোক, গ্রামীণ, হ্যাঁ, এগুলো হারিয়ে যাচ্ছে কেন? ক্রেতার অভাবে? ক্রেতার অভাবে না, ক্রেতারা সব সময় ছিল, থাকবে। সংরক্ষণের অভাবে, কারিগরের স্বল্পতা। কে বলছে কারিগরের স্বল্পতা? আমার দেশের সবাই এখনো বেশিরভাগ মানুষ গ্রামে থাকে, সো ওরা এখনো ফোক কালচারটা বানাতে পারে। গ্রামে এরা কারিগরের স্বল্পতা না, কাঁচামালের স্বল্পতা, কাঁচামালের কোনো স্বল্পতা না। তাহলে কি? আমরা এটাকে সংরক্ষণ করতেছি না, প্রোটেক্ট করতেছি না, এটাকে আলাদা করে বাঁচায় রাখার জন্য কোনো স্টেপ নিচ্ছি না, সেটা হচ্ছে সংরক্ষণের অভাবে। পারতেছি? আচ্ছা, সুখী মানুষ নাটকের প্রথম সংলাপটি কার? কার বলো? প্রথম লাইনটা কি ছিল? একজনকে ডাকতেছিল, ডেকে বলতেছে, চাকরকে ডাকতেছিল যে তোর তোর ইয়া তো বাঁচবে না, মোরল তো বাঁচবে না। প্রথম লাইনটা কাউকে ডেকেছিল, কে ডাকছিল? হাসু নাকি রহমত? এখানে বয়সগুলো মনে রাখবা। মোরলের বয়স ছিল কত? 50, আমার মনে আছে। কবিরাজের বয়স ছিল মনে হয় তার থেকে একটু বড়, 60, ঠিক আছে? হাসু আর রহমত, এদের মধ্যে একজন হচ্ছে আত্মীয় আর একজন হচ্ছে চাকর। হাসু হলো আত্মীয়, হাসু ছিল হচ্ছে আত্মীয়,
আর রহমত ছিল হলো চাকর। হাসুর বয়স কত ছিল? 45 মনে হয়, আমার মনে নাই এক্স্যাক্টলি। আত্মীয়র বয়স ছিল প্রবাবলি 45, আর ওর বয়স ছিল মনে হয় 20 বছর, হাসু আর রহমত, তাই না? তো এখানে প্রথম সংলাপটি কার ছিল, হাসুর নাকি রহমতের? হাসুর ছিল, তাই না? কারণ হাসু হচ্ছে রহমতকে ডাকতেছিল, ও রহমত, রহমত, মানে রহমতকে বলবে যে তোর মোড়লকে তো মনে হয় এবার বাঁচাইতে পারবি না। সো প্রথম ডায়লগ ছিল হচ্ছে হাসুর। কয়টা চরিত্র? 5টা চরিত্র। ওই যে আগের যে 4টা দিলাম তার পাশে ছিল হচ্ছে একটা লোক, লয়কার ক লোক, এই 5টা চরিত্র। আর দৃশ্য ছিল হচ্ছে 2টা, মনে রাখতে হবে এগুলা। মূর্খের মতো কথা বলো না, এটা বলতে পারে কি? একজন জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষ হচ্ছে কি? কবিরাজ। মোড়লের তো অসুস্থ, মোড়ল তো কথা বলতেছে না। আর রহমত তো, ও তো চাকর, ও তো বেশি কিছু জানে না। সো এটা রহমতেরও না, এটা হচ্ছে কবিরাজের। কবিরাজ বলছে মূর্খের মতো কথা বলো না। বুঝতে পারছি? মূর্খের মতো কথা বলো না, কার? এটা কবিরাজের। সুখী মানুষ নাটিকায় কয়টি গ্রাম খুঁজে একজনও সুখী মানুষ পাওয়া গেল না? সুখী মানুষ গল্পের কনসেপ্টটা তো মনে আছে, যে সুখী মানুষ লাগবে, সুখী মানুষকে খুঁজে বের করে সুখী মানুষের গায়ের জামা দিতে হবে। সো এই সুখী মানুষ খোঁজার জন্য কয়টা গ্রামে তারা খুঁজছে? 3, 4, 5, 6। তোমরা উত্তর দাও, তোমাদের উত্তর পড়বো। ভাইয়া আপনার ভুল হতেই পারে না মাহবুবুর রহমান। না, আমারও ভুল হয়, কারণ এটা তো তোমার ক্লাসের বই। তোমার ক্লাসের বই সব আমি পড়ছি, বাট তারপর অনেক কিছু আমার মনে নাও থাকতে পারে। ঠিক আছে, তাও সমস্যা নাই। দ্যাট ওয়াজ সো নাইস অফ ইউ। আমাকে এখন বলো যে এটার উত্তর কি হবে, কয়টা গ্রাম খুঁজছে? কি বলছে বলো, কয়টা গ্রাম খুঁজছে? ফারহানি ইয়াসমিন উত্তর দিয়েছে, রুদ্র উত্তর দিয়েছে 59 নাম্বার। 58 উত্তর দিলে হবে না, 58 আমরা পার করে আসছি, 59-এর উত্তর দাও। আবু তালহা বলতেছে 5টা, গোলাম বলতেছে 5টা। ওকে, 5 গ্রাম খুঁজছে। আগে ফেসবুকের ওগুলা পড়ি। তহিদা সুলতানা বলতেছে 5টা, মোসাম্মদ সোফা বলতেছে 5টা, রিজিয়া বলতেছে 5, স্কেটার, সুমিতা ইয়াসমিন, নাজমুন নাহার লিলি, অদিতি রহমান, তারপর মোসাম্মদ রোকসানা খানম, সবাই বলতেছে সি। উত্তর হচ্ছে সি, 5 গ্রাম। সুখী মানুষ নাটিকায় কয়টা দৃশ্য বিদ্যমান? আমি বলে দিছি একটু আগে, কয়টা দৃশ্য ছিল বলো, কয়টা দৃশ্য বিদ্যমান? ভুলে গেছো? ভুলে গেছি সবাই? কয়টা দৃশ্য বিদ্যমান আছে? 2টা। ঠিক আছে, 2টা দৃশ্য বিদ্যমান। জান্নাতুল ফেরদৌস, সৈয়দ আমির ফয়সাল, আরশাদ আলিল, এই যে ইউটিউব থেকে পড়তেছি এখন, আশাদ আলিফ, গেমিং, কি গোলাম গেমিং, দেখছো তোমাদের নামগুলো কি অদ্ভুত, আমি কিভাবে পড়বো? জাবিনতা, আফিফা, জাকিয়া বিনতে জালাল, অলট্র, অনেকে, মোরসালিন, রোজিনা, সবাই তোমরা উত্তর দিয়েছো। তোমার ফেসবুকে কমেন্ট করলে আসলে ভালো, ফেসবুকের কমেন্টগুলো পড়া সহজ। ফেসবুকে যেহেতু নিজের নাম থাকে, সেটা হচ্ছে 2টি। চলো, সুখী মানুষটির চোরের ভয় নেই কেন? কারণ সে সাহসী না। চোর তাকে ভয় পায় না। সে সম্পদহীন, সেই বনে চোর বলে না, সেই বনে চোর নেই না, এরকম তো না, সব জায়গায় চোর আছে। বাট এর উত্তর হচ্ছে, চোর এসে চুরিটা করবে কি? চুরিটা করবে কি? চুরি করার কিছু নাই তো। সেই জন্য বলতে, এটার উত্তর হচ্ছে তার সম্পদ নাই। ঢাকা বোর্ড 2015। আমি 2015-তে এইচএসসি জেএসসি দিয়েছিলাম তোমাদের মতো। 2015 সালে আমি ছিলাম 8-এ, ক্লাস 8-এ। 2015 সালে আমার এখনো মনে আছে, 2015 সালে আমি ছিলাম 8-এ, আর এসএসসি দিলাম 2018 সালে। সো ইয়েস, তোমাদের মতো আমিও 2015 সালে, আমার 15 সালের প্রশ্ন, আমার সময় এটা আসছিল এই প্রশ্নটা। সেটা হচ্ছে সে সম্পদহীন। প্রকৃত সুখী মানুষকে, যে বনে বাস করে, যার জামা নাই, যার চোখে ঘুম নাই, সর্বদা তুষ্ট হৃদয় যার। এর উত্তর হচ্ছে সর্বদা তুষ্ট হৃদয় যার। যার জামা নাই এটা দাগাই দিও না কেউ, আবার এটা ভুলেও দাগাও না। কারেক্ট অ্যান্সার কিন্তু সর্বদা তুষ্ট। তুষ্ট মানে হচ্ছে যে সন্তুষ্ট, যার কোনো কিছু চাহিদা নাই, এক্সট্রা চাহিদা নাই, সে হচ্ছে সবসময় সুখী থাকে। বুঝতে পেরেছি? সো কারেক্ট অ্যান্সার হচ্ছে সর্বদা তুষ্ট হৃদয় যার। পরের প্রশ্ন, অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না, উক্তিটি কার? কবিরাজ, হাসু, রহমত, সুখী মানুষের? বলো, অন্যের মনে যদি তুমি দুঃখ দাও তুমি সুখ পাবা না, এই কথাটা কে বলছিল? এই কথাটা কে বলেছিল একটু আমাকে বলো।
তোমাদের ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপেও লাইভটা কিন্তু হচ্ছে। কি হবে বলো উত্তর? বলো। উত্তর হচ্ছে হাসু। হাসুর ওই যে হাসু তো আত্মীয়, বাট ওর কোন আত্মীয়র মুরগি চুরি করছিল বা মুরগি জব্দ করছিল, সো ওই জন্য রাগ হয়ে বলছিল এটা, সেটা হাসু। শিল্পকলার কারুকাজ দিয়ে গড়ে উঠেছে আমাদের ঐতিহ্য, ভাস্কর্য, জাতিসত্তা, সংস্কৃতি। অনেকগুলাতে আসছে, বলো কি হবে? শিল্পকলার কারুকাজ দিয়ে গড়ে উঠেছে আমাদের কি? ঐতিহ্য, ভাস্কর্য, জাতিসত্তা নাকি সংস্কৃতি? কালচার না? সংস্কৃতি হবে? এটা হচ্ছে সংস্কৃতি না? হ্যাঁ, সংস্কৃতি। পরবর্তী প্রশ্ন, শিল্পকলার চর্চা সকলের পক্ষে অপরিহার্য কেন? নন্দন তত্ত্ব বলে, চিত্রকলা বলে, সাহিত্য চর্চা, দেশ ও দেশের মানুষকে জানা। শিল্পকলা চর্চা সকলের পক্ষে অপরিহার্য কেন? কারণ এটার ফলে দেশ ও দেশের মানুষকে জানা যায়। সো এটা ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2015-2016-তে আসছে। এটা হচ্ছে দেশ ও দেশের মানুষকে জানার জন্য হলো আমাদের শিল্পকলা চর্চা বা আর্ট চর্চা করা, এগুলো চর্চা করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যত বেশি চর্চা করবা তত বেশি তুমি এটা জানতে পারবা। ইটস এ ভেরি ডিফিকাল্ট চ্যাপ্টার, আই নো চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, বাট এটা তোমাদের এভাবে পড়তে হবে। আমি যে এমসিকিউ গুলো পড়াচ্ছি এগুলো পড়ো, ইনশাল্লাহ কমন পাবে। আচ্ছা, কবে সব সুন্দরের সৃষ্টির মধ্যে একটা রূপ আছে, তার নাম কি? সব সুন্দরের সৃষ্টির মধ্যে একটা রূপ আছে, তার নাম কি? স্বার্থপরতা, আত্মসচেতনতা, স্বাধীনতা, শিল্পকলা। বলো। এইচএসসি 27, হ্যাঁ এইচএসসি 27-এর লাইভ ক্লাস হয় তোমাদের জন্য, ফ্রি অনেক ডেমো ক্লাস হয়। 10 মিনিট স্কুলের পেজ দেখতে হবে, পেজে দেখবা রুটিন দেওয়া আছে, এগুলো দেখলে ডেমো ক্লাস বুক করে ডেমো ক্লাস করতে পারবা, কোনো সমস্যা নাই। আমি নিজেও নিয়েছি তোমাদের ডেমো ক্লাস। আচ্ছা, এটা হচ্ছে স্বাধীনতা। হ্যাঁ, শিল্পকলার এই যে একটা রূপ, সৃষ্টির যে রূপ, এটাকে আমরা বলি স্বাধীনতা। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্বাধীনতা। আচ্ছা, সুন্দরকে জানার যে জ্ঞান, তার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা সিকিউ এর কতেও পাবা, এমসিকিউতেও পাবা। সুন্দরকে জানার যে জ্ঞান, তার নাম কি? বলো, সবাই বলো। সুন্দরকে জানার যে জ্ঞান, তার নাম কি? এই ধরনের ক্লাস যদি আরো চাও, লাইভটা শেয়ার করতে পারো, এই লাইভটাতে লাইক অথবা রিয়াকশন দিয়ে রাখতে পারো, তাহলে ফেসবুক তোমাকে বারবার এই ধরনের লাইভই তোমার সামনে নিয়ে আসবে, জিএসসি রিলেটেড, পরীক্ষা রিলেটেড। সেটা একটা খুবই চালাকি, এই চালাকিটা তোমরা করতে পারো। ঠিক আছে, আচ্ছা, সুন্দরকে জানার যে জ্ঞান, এর নাম হচ্ছে নন্দন তত্ত্ব। এটার নাম হচ্ছে নন্দন তত্ত্ব। সুন্দরকে জানার যে জ্ঞান, এটাকে আমরা বলে থাকি নন্দন তত্ত্ব। বুঝেছি? জি স্যার, বুঝতে পেরেছি। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর প্রাণ হাসে, আমার কবিতাটা মনে নাই, আছে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মন হাসে, মোর প্রাণ হাসে, এরকম কিছু একটা ছিল, তাই না? আচ্ছা, সো আজ সৃষ্টি সুখের উল্লাসে, এই যে কবিতার একটা লাইন, এই উদ্ধৃতাংশের সাথে নিচের কোন চরণের মিল আছে? এখানে সৃষ্টি এবং আনন্দ দুইটা কানেক্টেড। ঠিক আছে, যে কাজ সকলকে আনন্দ দেয়, খুশি করে, তাই সুন্দর না, এটার সাথে সৃষ্টির সাথে কোনো সম্পর্ক নাই। সুন্দরের মধ্যে মিলেমিশে একটা বন্ধন সৃষ্টি করে না। আনন্দকে আমরা বুঝি ইন্দ্রিয় সকলের সাহায্যে না। উত্তর হচ্ছে আনন্দের প্রকাশ। আনন্দের প্রকাশ জীবনী শক্তির প্রবলতারই প্রকাশ। আর সৃষ্টি সুখের উল্লাসে, এই লাইনটার সাথে আনন্দ প্রকাশ জীবনী শক্তির প্রবলতারই প্রকাশ, এটা সরাসরি সৃষ্টি এবং সুখ এবং উল্লাস দুটাকেই ডিফাইন করছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। এটা অনুধাবনমূলক, এগুলা খুব সুন্দর করে পড়তে হবে। ঠিক আছে, যারা যারা আছো এখনো লাইভটা শেয়ার করোনি, লাইভটা শেয়ার করে রাখতে পারো ফর বেটার রিচ।
এবং তোমাদের নিজেদের বেটারমেন্ট। ওকে, প্রয়োজনের চেয়ে সৌন্দর্যপ্রিয়তা প্রাধান্য পায় কোন লোকশিল্পে? কোন লোকশিল্পে বলো? প্রয়োজনের চেয়েও সৌন্দর্যপ্রিয়তা প্রাধান্য পায়, মানে একটা জিনিস প্রয়োজন মিটাচ্ছে, বাট তার থেকেও এটা সুন্দর বেশি হইতে হবে। তার প্রয়োজনে কতটা কাজে লাগলো এটা দরকার নাই, বাট এটা কতটা সুন্দর এটা গুরুত্বপূর্ণ। এটা কোন শিল্পে আমাদের লাগে? শীতল পাটি, জামদানি, শিকা, মাদুর। বলো কোনটা হবে? বলো এটার অ্যান্সার কি হবে? তোমরা আমাকে একটু বলো, আমি এখানে থেকে তোমাদের কমেন্টগুলো একটু দেখি কোনটা হবে বলো। কি হবে উত্তর? সো আমরা কিন্তু এখানে এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো উত্তরটা কি হবে বলো? 400-র উপরে মানুষ এখনো তোমরা দেখতেছো। সো আমাদের উত্তরটা কি হবে? দিচ্ছ সবাই উত্তর? এটার উত্তর হচ্ছে শিকা, ঠিক আছে? সৌন্দর্যপ্রিয়তা বা একটা জিনিসের সুন্দর হইতে হবে, এটা প্রয়োজনের চেয়েও সৌন্দর্যপ্রিয়তাকে যখন আমরা প্রায়োরিটি দেই, এটা হচ্ছে শিকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, মুস্তাফা মনোয়ার শিশুদের জন্য কি নির্মাণ করেন? দেখছো এটা টেলিভিশনে দেখাইতো আগে মুস্তাফা মনোয়ার, তার কিন্তু অনেক কিছু আছে যেগুলো আমাদের আমরা আমরা দেখছি শিশুরা। তো শিশুদের জন্য সে কি তৈরি করেছেন এটা তোমাদের একটা কমেন্টে বলতে হবে। মনের কথা, শুভেচ্ছা, সিসিমপুর। সিসিমপুর দেখছো তোমরা? কি সিসিমপুর দেখেছো? মিনা কার্টুন দেখছো? মিনা রাজু। সিসিমপুরে আমরা দেখছি হালুম, হালুমের সাথে থাকে ইকরি নাকি ইকরা থাকে না? তারপর হচ্ছে আরো থাকে হচ্ছে আমরা দেখছি অনেক অনেক ক্যারেক্টার। তো এখানে মুস্তফা মনোয়ার সে কোনটা তৈরি করছে? সিসিমপুর উনি তৈরি করে নাই, ঠিক আছে? সিসিমপুর না, সিসিমপুরটা আমি বললাম কারণ সিসিমপুরটা দেখছি। সো কারেক্ট অ্যান্সারটা কি হবে তোমরা আমাকে একটু বলো। মনের কথা, ইয়েস, মনের কথা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। যারা তোমরা বলছো মনের কথা তারা সঠিক উত্তর দিয়েছো। মুস্তফা মনোয়ার শিশুদের জন্য তৈরি করছেন মনের কথা, ঠিক আছে? এটা একটা অনুষ্ঠান। সুন্দরবোধ মানুষকে কি করে? উজ্জীবিত, উচ্ছ্বসিত, পরিশীলিত, আনন্দিত। এটা একদম সরাসরি বইয়ের লাইন থেকে দিছে। সেটা যেহেতু সরাসরি বইয়ের লাইন থেকে দিচ্ছে, এটা বাদ দেওয়া যাবে না। এইটা একদম এক্সাক্ট ওয়ার্ডটাই উত্তর দিতে হবে। উত্তর হচ্ছে পরিশীলিত করে, ঠিক আছে? এটা হচ্ছে মানুষকে সবসময় পরিশীলিত করতে থাকে। বুঝতে পারছি সবাই? ওকে, বুঝতে পারছি। পরেরটা, অজস্র জাতিসত্তার অন্তর্মুখী জাতি বলতে কাদের বোঝানো হয়েছে? আমরা মংডুর পথেতে চলে আসছি। মংডুর পথে, মংডুর পথে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ফর এমসিকিউ, কারণ তোমরা যারা এমসিকিউ পড়বা তাদের জন্য মংডুর পথে থেকে প্রশ্ন কমন আসার চান্স আছে। সো মংডুর পথেটা একটু সুন্দর করে পড়বা। অজস্র জাতিসত্তার অন্তর্মুখী জাতি, অন্তর্মুখী জাতি কারা? অন্তর্মুখী জাতি বৌদ্ধ ভিক্ষুরা কোনো এখানে জাতি হিসেবে তাদেরকে দেওয়া হয় না, ভ্রমণকারীরা কোনো জাতি না। রাখাইন নাকি বর্মী তোমরা বলবা। মংডুর পথে পড়ছি আমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই পার্টটা ক্লাসে তোমাদের খুবই গুরুত্বের সাথে পড়তে হবে, কারণ মংডুর পথে থেকে এমসিকিউ পাবা। সিকিউ পাবা কিনা আমি বলতে পারতেছি না, বাট এমসিকিউ পাবা। না, সিকিউ পাবা। সিকিউতে ওই যে লুঙ্গি ফুঙ্গি প্যাগোডা পড়েছো? লুঙ্গি ফুঙ্গি প্যাগোডা এই তিনটা মিলেই তোমার হচ্ছে ওই এলাকাটা গঠিত। সেটা তোমাদেরকে পড়তে হবে। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে বর্মী, ঠিক আছে? বর্মীদের কে বলা হয়েছে অজস্র জাতিসত্তার অন্তর্মুখী। পরবর্তী প্রশ্ন, পূর্ণিমার তিথিতে যে পক্ষের অবসান হয় তাকে কি বলে? আমরা একটা টাইম ফ্রেম নিয়ে পড়ছি না? পূর্ণিমার তিথিতে যে পক্ষের অবসান, যে সময়ের অবসান হয় তাকে কি বলে? অমাবস্যা, অমানিসা, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ। এটাকে কি বলা হয়?
বলো কি হবে উত্তর? এটা হচ্ছে শুক্লপক্ষ, আমরা পড়ছি না? এটা হচ্ছে শুক্লপক্ষ, পূর্ণিমার তিথিতে যে পক্ষের অবসান হয় তাকে শুক্লপক্ষ বলে। এটা কিন্তু কতেও আসে, তোমার সিকিউ এর কতেও অনেক সময় আসতে দেখা যায়। এটা হচ্ছে শুক্লপক্ষ, যে সময় তোমার পূর্ণিমার তিথিতে যে সময়টার অবসান হবে এটা হচ্ছে শুক্লপক্ষ। আচ্ছা, পরেরটা, কোন গাছের নিচে মিয়ানমারের তরুণী নুডলস বিক্রি করতেছিল? এটা একটা বড় গাছ, শিরীষ গাছ। আমরা শিরীষ গাছ দেখেছি, শিরীষ গাছের নিচে মূলত সেটা বেচতেছিল। এটা হচ্ছে শিরীষ গাছ, নুডলস নুডলস বিক্রি করে শিরীষ গাছের নিচে। আচ্ছা, মহাথেরো, মহাথেরো শব্দের দ্বারা কি বোঝায়? মহাথেরো শব্দের দ্বারা কি বোঝায়? চাকমাদের প্রধান দেবতা, হিন্দু ধর্মের প্রধান ঋষি, খ্রিস্টান ধর্মীয় প্রধান গুরু, বৌদ্ধ ধর্মীয় প্রধান গুরু। এটা বৌদ্ধ ধর্মীয় প্রধান গুরু, কারণ এটা মংডুর পথে থেকে আসছে। মংডুর পথে কিন্তু এই বৌদ্ধ ধর্মের মানুষদেরকে নিয়েই মূলত বলা হয়েছিল। ঠিক আছে, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মীয় প্রধান গুরু। মিয়ানমারের নারী পুরুষ উভয় কোন পোশাকটি পরে? আমি একটু আগে বলছি লুঙ্গি, ফুঙ্গি, প্যাগোডা। ওরা লুঙ্গিটা সব থেকে বেশি পরে, হ্যাঁ, পুরুষরাও পরে, মেয়েরাও পরে। লুঙ্গি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লুঙ্গি, ফুঙ্গি, প্যাগোডা, লুঙ্গি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, যাই পরের প্রশ্নে যাই। বার্মায় কাদেরকে সম্মানের চোখে দেখা হয়? বৌদ্ধ ভিক্ষু। এই বৌদ্ধ ভিক্ষু কারা? ফুঙ্গি, ফুঙ্গি। রাস্তায় রাস্তায় এদেরকে ফুঙ্গি দেখা যায়, সো ফুঙ্গি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বৌদ্ধ ভিক্ষু, ঠিক আছে, এদেরকে সম্মানের চোখে দেখা হয়, ওদেরকে খুব রেসপেক্ট করা হয়। বাংলাদেশের মতো না, বাংলাদেশে তো আমরা এদেরকে রেসপেক্টের চোখে দেখি না, ভিক্ষুকদেরকে, বাট এটা হচ্ছে বৌদ্ধ ভিক্ষু হবে। ঠিক আছে, বর্মি শব্দের গম অর্থ কি? গম, গম আসনি বলে না? চিটাগাঙের কারা আসো? চিটাগাং বলে না? গম আসনি। গম শব্দের অর্থ কি? গম শব্দের অর্থ হচ্ছে ভালো, ভালো আসনি, এটা হচ্ছে ভালো। আচ্ছা, পরের প্রশ্ন, মিয়ানমারের পাইক্যার একচেটিয়া চালক কারা? পাইক্কা মানে হচ্ছে রিক্সার মতো, তোমার 3টা চাকা থাকে। এটা তোমাদের সিকিউ এর কতেও পাবা। পাইক্কা চালায় হচ্ছে ওখানকার স্থানীয় না, বাইরের যে মুসলিমরা আছে না, ওই মুসলমানরা হচ্ছে পাইক্কাটা চালায়, সেটা হচ্ছে মুসলমান হবে। আমি কিন্তু বলে দিচ্ছি, এগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, মুসলমান। বুঝতে পারছি? ওকে, পরেরটা, মিয়ানমারের সেন্না ফুল কোন মাসে ফুটে? এটা আমি মনে হয় মে মাসে, না? হ্যাঁ, মে মাসে, এটা আমার মনে ছিল অল্প একটু। এটা হচ্ছে মে মাসে। এটাও তোমাদের যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড প্রশ্ন কঠিন আসলে এই ধরনের প্রশ্ন আসে। এটা মোটামুটি শতভাগ তোমরা ইম্পর্টেন্স দিয়ে পড়বা, যদি প্রশ্ন কঠিন হয় এগুলো কমন পেতে পারো। আচ্ছা, পরেরটা, কত হিজড়িতে বাংলা সন চালু হয়? একটু কঠিন টপিক এটা। এই সাল চালু হওয়া কে কোনটা বলছে, মাগধী প্রাকৃত নাকি কোন প্রাকৃত ভাষা থেকে আসছে, এটা কিন্তু উৎপত্তি নিয়ে 2 ধরনের মতামত আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা আছে, আরো একটা আছে, সেই দুইটা একটা আমরা দেখবো। কত হিজড়িতে বাংলা সন চালু হয়? 992 হিজড়িতে চালু হয়। জ্ঞানমূলক, এটা তোমাদের পরীক্ষার জন্য আমি একদম বলে দিতে পারি 3 স্টার। এই ভাষা থেকে 2-3টা এমসিকিউ পাবা 992 হিজড়িতে। ওকে, বাংলা কৃষকের পারিবারিক অনুষ্ঠান কোনটি? হালখাতা পারিবারিক অনুষ্ঠান না, পূর্ণা পারিবারিক অনুষ্ঠান না, বৈশাখীও না, এটা হচ্ছে আমানি। আমানি হচ্ছে একটা পারিবারিক অনুষ্ঠান, এটাকে বলা হয় একটা পারিবারিক অনুষ্ঠান। আমানি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমানি, ঠিক আছে, এটা কৃষকদের পারিবারিক অনুষ্ঠান, এটা একটা কৃষকদের, সেটাও মনে রাখবা, কৃষকদের পারিবারিক অনুষ্ঠানের নাম হচ্ছে আমানি। পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান কোনটি? প্রথমটা যদি হয় বৈশাখী মেলা, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়টা হচ্ছে হালখাতা, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, মোরগের লড়াই সাধারণত কোন এলাকার খেলা? মোরগ লড়াই যারা একটু মারামারি পছন্দ করে, কোন এলাকার মানুষ মারামারি পছন্দ করে? এখানে অপশন আছে, দেখো, আমি বলবো না, তোমরা বলো। কি হবে বলতে পারো? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া কেউ আসো? এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার। ওকে, পরেরটা, নববর্ষের প্রধান অনুষ্ঠান কোনটা? নববর্ষের প্রধান অনুষ্ঠান হচ্ছে বৈশাখী মেলা, একটু আগে বলছি, এটা 1 নাম্বার। নববর্ষের প্রধান অনুষ্ঠান হচ্ছে বৈশাখী মেলা। আমানি মূলত কাদের পারিবারিক অনুষ্ঠান? একটু আগে বলে দিচ্ছি, কৃষকদের পারিবারিক অনুষ্ঠানকে বলা হয় আমানি, সেটা হচ্ছে কৃষকদের। এটাও তোমরা পারবা মোটামুটি। ঠিক আছে।
আচ্ছা, মিলি প্রাণের সম্মিলনে মিলি প্রাণের সম্মিলনে উৎসবে বাংলা নববর্ষ প্রবন্ধে চিত্রিত কোন দিকটি এখানে ফুটে উঠেছে? ঐক্য, আনন্দ, সাজসজ্জা, বিনোদন। মিলি প্রাণের সম্মিলনে উৎসবে এটা হচ্ছে ঐক্য, মানে সবাই একত্রিত হয়ে যে মিলে আমরা যে আয়োজনটা করি বাংলা ভাষাভাষী মানুষেরা যেটা আমরা পালন করি এটাকে আমরা বলতেছি ঐক্য। আচ্ছা, প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কি? এটা ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কি? এই প্রশ্নটা অনেকবার আসছে। এটা হচ্ছে অপভ্রংশ এটাকে বলা হয়, আর এই দুইটা হচ্ছে উৎপত্তির সাথে কানেক্টেড। একটা বলে হচ্ছে মাগধী প্রাকৃত, একটা বলে গৌড়ী প্রাকৃত। হ্যাঁ, অনেকগুলো আছে, ব্যাখ্যা আছে, বাট প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম হচ্ছে অপভ্রংশ। এটা হচ্ছে অপভ্রংশ, ঠিক আছে। আচ্ছা, পরেরটা, প্রাকৃত ভাষা মুখের ভাষা, তার মানে কথ্য ভাষা, ঠিক আছে, এটা পারি আমরা। জর্জ আব্রাহাম গ্রিয়ারসনের মতে কোথা থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছিল? গৌড়ী প্রাকৃত, গৌড়ী অপভ্রংশ, মাগধী প্রাকৃত নাকি মাগধী অপভ্রংশ? প্রাকৃত থেকে, ইদার গৌড়ী প্রাকৃত অথবা মাগধী প্রাকৃত। আমার মনে হয় মাগধী প্রাকৃত। ইয়েস, মাগধী প্রাকৃত ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে মাগধী প্রাকৃত। তোমরা এগুলো এখন পড়ো, ঠিক আছে, তোমাদের অ্যান্সার দেওয়ার দরকার নাই, তোমরা আমার সাথে সাথে পড়লেই হবে। আচ্ছা, ভারতীয় আর্য ভাষার সুর কয়টি? 3টি। এগুলো আমরা একটু কুইক পড়ে যাচ্ছি কারণ এগুলো আমাদের জ্ঞানমূলক, তো এগুলো আমাদের বারবার পড়তে হবে, পড়লে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? মাগধী প্রাকৃত একটা পড়ছি একজনের, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে অন্যটা, মানে গৌড়ী প্রাকৃত। বুঝতে পারছি? আচ্ছা, ভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম কি? এটা আমরা একটু আগে পড়ছি, অপভ্রংশ। আমি বললাম এটা 100% ইম্পর্টেন্ট, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, এটা একদমই বাদ দেওয়ার সুযোগ নাই। এটা হচ্ছে অপভ্রংশ, এটা হচ্ছে অপভ্রংশ। চলো আবার আমরা সিকিউ পড়বো। দেখো তো এই সিকিউটা পারা যাবে কিনা। এটা হচ্ছে কোথা থেকে আসছে? অতিথি স্মৃতি থেকে আসছে। অতিথি স্মৃতি গল্পে লেখকের কিসের ভাবনা ছিল? অতিথি প্রথম দিন বাড়ির ভিতরে ঢোকার ভরসা পেল না কেন, ব্যাখ্যা করো। এটা কেন? তারপর আতিথেয়তা সে প্রথম দিন গ্রহণ করে না, সেটা আমরা আলোচনা করতে পারি। উদ্দীপকের পাখিটির ফিরে আসা অতিথি স্মৃতি গল্পের কোন বিষয়টিকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো। এখানে একটা সুন্দর করে বলা আছে যে একটা পাখি উড়ে চলে যায়, পাখিটার জন্য বাড়ির সবার মন খারাপ হয়। পরদিন সকালে পাখিটা ফিরে এসে বাবা বাবা ডাকতে থাকলে সবাই অবাক হয়ে যায়। নীলের বাবা ভাবে তার হারিয়ে যাওয়া ছেলে ফিরে এসেছে। সেখানে যে সম্পর্কটা, এই সম্পর্কটা কুকুরের প্রেক্ষাপট থেকে তোমাদের আলোচনা করা লাগতে পারে, ঠিক আছে। যে পাখিটির ফিরে আসা অতিথি স্মৃতি গল্পের কোন বিষয়টিকে নির্দেশ করে? যে সম্পর্ক, জীব প্রেম, জীবটাকে ভালোবাসা, এটাকে তোমরা সুন্দর করে আলোচনা করে কম্পেয়ার করে লিখতে পারবা। প্রথম উদ্দীপকটা লিখবা, উদ্দীপকের আলোচনার সম্পর্কটা কি বুঝতেছো, এরপর কুকুরটার সাথে সম্পর্কটা যেটা আছে এটাও তোমরা সুন্দর করে লিখতে পারবা। এটা কোন জায়গার প্রশ্ন? এটা বোর্ড প্রশ্ন, সব জায়গায় এটা পাবা, তোমরা যে কোনো গাইডে পাবা, মাস্টার বুকেও আমাদের আছে। এগুলো যদি বোর্ড পরীক্ষার প্রশ্ন, এটা অনেক জায়গায় আছে। আচ্ছা, কর্পূরের মতো উড়ে যায়, কর্পূর শব্দের অর্থ কি? এটা লিখবা। লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন? লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছে দেশ ও জাতির উন্নতির জন্য, ভাবকে কাজে রূপান্তর করার জন্য। এবং সেখানে আরো কিছু বলছে যে আমাদের যে অভ্যন্তরীণ যে শক্তিটা আছে, এই শক্তিটাকে আমরা কখনোই অন্যের প্ররোচনায় নষ্ট করতে পারবো না। যদি নষ্ট করি স্পিরিটকে, তাহলে কিন্তু আমাদের মহাপাপ হয়ে যাবে, এটা বলছে সে। উদ্দীপকে ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো। ভাব ও কাজে কোন দিকটা বলছে আমরা দেখি। বিলেতের এক পণ্ডিত দেশ ভ্রমণ দ্বারা অগাধ জ্ঞান অর্জন করেছিল। গ্রিক দেশ থেকে ফিরে এসে তিনি আরম্ভ করলেন মালির কাজ, যা তুমি আমি করতে লজ্জাবোধ করব। তাতে কি?
তার জাত গিয়েছিল, যার মধ্যে জ্ঞান ও গুণ আছে, সে কয়দিন নিচে পড়ে থাকে, লোকে তাকে সম্মান করে উপরে টেনে তোলে। কোন দিকটা নির্দেশ করছে? কাজের গুরুত্ব, এবং যারা ভালো কাজ করে তারা সবসময় রিওয়ার্ড পায়। এই প্রত্যেকটা জিনিস তুমি সুন্দর করে যদি কানেক্ট করে এখানে লিখতে পারো, এটা তোমরা করতে পারবে। আচ্ছা, সৃজনশীল আসলে তোমাদের নিজেদের উপরে, তোমাদের নিজেদের মতো করে লিখতে হবে, এগুলো পড়তে পারো, এবং টপিকটা যদি তোমার জানা থাকে তুমি নিজের মতো করে লিখতে পারবে। আমি জাস্ট তোমাদেরকে সাজেশন স্বরূপ এগুলো দেখাই দিচ্ছি। আচ্ছা, দণ্ডবত কি? অম্বরপুরের কাপালিয়া, তার মানে পড়ে পাওয়া থেকে আমার প্রশ্ন আসে পরীক্ষায়। দণ্ডবত কি? দণ্ডবত একটা অঙ্গভঙ্গি, তাই না? প্রণাম করানোর সময়। অম্বরপুরের কাপালিয়া সর্বশান্ত হয়েছে কেন? এটা তারা পানিতে ভেসে গেছে, সব বন্যায় সবকিছু ভেসে গেছে। উদ্দীপক এবং তার টিনের বাক্সটা হারায় গেছে গয়না সহ, সো এই কারণে তারা সর্বশান্ত হয়ে গেছে। উদ্দীপকের ঘটনার সাথে পড়ে পাওয়া গল্পের সাদৃশ্য কি? এখানেও মনে কোনো একটা ব্যাগ পাইছে, ব্যাগটা সে ফেরত দিচ্ছে, এই ধরনের উদ্দীপক দিয়ে তোমাকে প্রশ্ন করবে। উদ্দীপকের হাসেম ও তার স্ত্রীর মনোভাব এবং পড়ে পাওয়া গল্পের বা এক ও অভিন্ন, দুজনই ফিরিয়ে দিতে চায়, দুজনই অনেক বেশি উদার, কৃতজ্ঞতা, এটা নিয়ে তোমাদের সুন্দর করে কম্পেয়ার করে লিখতে হবে। এগুলো খুবই সহজ, বাট এগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসবে। পরাশর ডাক্তার, এটা আছে যশোর বোর্ডে, এটা হচ্ছে তৈলচিত্রের ভূত। নগেন শুয়ে শুয়ে শর্টপট করতে লাগলো কেন? মামার ছবিতে হাত দেওয়ার পর কারেন্ট শক খাইছে, ভাবছে মামা মনে হয় তাকে পছন্দ করে না, মামা মনে হয় তাকে মাইকধর, মানে অনেক রেগে আছে, এই জন্য তাকে ফেলে দিছে। সেটাও তোমরা সুন্দর করে খ নাম্বারে লিখতে পারবা। খাদি কাপড়ের বিশেষত্ব কি? জামদানি আমাদের গর্বের বস্তু কেন? এগুলো হচ্ছে আমাদের শিল্প এবং আমাদের গ্রামীণ সবকিছু আছে, এগুলোর জন্য গুরুত্বপূর্ণ। সো শিল্প এবং শিল্পের গুরুত্ব জায়গা থেকে একটা প্রশ্ন আসবে, এবং এটা থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি। ঢাকা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, একটা সহজ একটা কঠিন, দুই জায়গায় কিন্তু প্রশ্নটা আসছে, সেটাও পড়বা। মংডুর পথে, এই যে একটু আগে বলছি লুঙ্গি ফুঙ্গি এবং প্যাগোডা, এই লাইনটা দিকে প্রশ্ন আসে, এটা শতভাগ ইম্পর্টেন্ট, 100% এটা ইম্পর্টেন্ট, এটা লিখবা। এবং মংডুর পথে ভ্রমণ কাহিনীর সাথে কিছু সাদৃশ্য দিক আছে কিনা এটাও তোমরা তুলনা করে লিখতে পারো, এবং এগুলো মূলত আমাদেরকে নিজেরা লিখতে পারো। সো আমাদের আজকের ক্লাসটাতে আমরা যেই এমসিকিউ এবং সিকিউ গুলো পড়েছি, তোমরা অনেকে নামাজের ব্রেকের কথা বলতেছো, আমাদের ক্লাসটা এক্ষুনি শেষ হয়ে যাবে। সো যারা, আমি তোমাদেরকে গল্পের যে এমসিকিউ এবং সিকিউ পড়ালাম, যেগুলো দেখিয়ে দিলাম, এগুলো স্ক্রিনশট তোমরা পেয়েছো। স্ক্রিনশট না থাকলে লাইভটা পিছনে টানো, টেনে আবার দেখো, দেখে এগুলো বারবার সৃজনশীল লেখা প্র্যাকটিস করো। এমসিকিউগুলো থেকে 100% কমন পাবা। দেখো, সৃজনশীল সবাই লিখবে, বাট এমসিকিউ এর যে 1 মার্ক 2 মার্ক ভুল হয়, ওইটাই তোমার রেজাল্টটাকে বানায় দিবে। সেই জন্য বেশি বেশি লিখবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ, তাহলে তোমাদের প্রিপারেশনটা আরো বেশি ভালো হবে। সো আমাদের আজকে বাংলা গদ্যগুলো আমরা পড়ে ফেললাম, এবং পরবর্তী দিন আমরা পড়বো হচ্ছে আমাদের বাংলা সৃজনশীল পড়বো আমরা কবিতাগুলোর। সো আজকের ক্লাসটা আমরা মোটামুটি এখানেই শেষ করব, ঠিক আছে? সো এতক্ষণ লাইভে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী কবিতার ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।